আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন নিয়ে আলোচনা করব। তোমাদের এই তো সামনে এইচএসসি পরীক্ষার ভূগোল রয়েছে 15 তারিখে যত সম্ভব পরীক্ষা। তো আমরা কিন্তু বসে নেই, অনেকেই হয়তো এই সময় গাফলতি করতেছে, পরীক্ষার তো সময় আছে, একটু ঘোরাঘুরি করে নেই, একটু উড়াউড়ি করে নেই, তারপর হয়তো পড়তে বসবো। কিন্তু সিরিয়াস স্টুডেন্টদের জন্য আমরা কিন্তু চলে এসেছি ভূগোল নিয়ে। আমাদের প্রতিদিনই কিন্তু লাইভ থাকতেছে, বিকালও একটি ইতিহাসের লাইভ হয়েছে, তো এখন ভূগোলে লাইভ হচ্ছে। তো যে যেখান থেকে আছো যুক্ত হয়ে কমেন্ট করবে, তোমার উপস্থিত যে হয়েছে সেই সারাটা দিবে। আর এই ভিডিওটা পরবর্তীতে যারা দেখবে, যদি কারণ আমাদের অনেক ক্লাসের বা ভিডিওর মাঝখানে তোমার এই ভিডিওটা নিচে চলে যাবে, এই জন্য তুমি এটাকে শেয়ার দিয়ে সংরক্ষণ করে রাখবে। আজকের ক্লাসটি কেমন হতে যাচ্ছে বলবো, সেটা হইতেছে আমরা একটা বেসিক পড়াবো। পৃথিবীর গঠনের একেবারে খুঁটিনাটি যা আছে কিছু বাদ থাকবে না, একটা বেসিক বা তোমাদের পড়াটা পড়িয়ে দিব। তো এই বেসিক পড়াটা পড়ানোর পর তারপর হচ্ছে আমাদের কিন্তু বাছাই করা এমসিকিউ সিকিউ রয়েছে, সেগুলো পড়িয়ে দিব। তার মানে এই ক্লাসটা শুরু করা এবং শেষ করার মাঝের ব্যবধানে তোমার এই ভূগোল যে পৃথিবীর গঠন যে চ্যাপ্টারের যত ঝামেলা আছে সব শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিসটা আরো ক্লিয়ার করি, অর্থাৎ পৃথিবীর গঠন এই ক্লাসটা দেখার পর তোমার পরীক্ষার আগে পূর্ণ প্রিপারেশন, অর্থাৎ তোমাকে আর বইটাও ধরা লাগবে না। হয়তো যদি 26-এর হয়ে থাকো, পরীক্ষার আগে হয়তো রিভিশন দিও, কিন্তু বই ধরতে হবে না। তার থেকে দেখছি নোয়াখালী থেকে দেখতেছেন, এনকে থেকে, এনকে মানে কি নোয়াখালী? আচ্ছা, হতে পারে, তাহলে ধন্যবাদ নোয়াখালী, আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, নোয়াখালী থেকে আরো কারা কারা আছে আমি শুনেছি, আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই চাঁদপুরের আছো। চাঁদপুর হচ্ছে যাক আমার শত্রুপ্রবণ এলাকা, তো সেই এলাকার মধ্যে আবার অনেক স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট কিন্তু আবার বন্ধু প্রবণ, স্টুডেন্ট আবার আমার বন্ধু। তাহলে আজকে মাশরাফি রহমান, হ্যাঁ কমেন্ট করে জানাও তো তোমার কি ভূগোল আছে কিনা। একটা কাজ করি, এই একা একা কথা বলে যাচ্ছি, তোমাদের যদি আরো বন্ধুরা থাকে সবাইকে মেনশন করে, স্যার এসএসসির সময় আপনার ক্লাস করতাম মাশরাফি রহমান, ভুলে গেছি। অনেকের বাইজিদ হোসেন, যে বাইজিদের কথা মনে আছে, মাশরাফির কথা ভুলে গেছিলাম। প্রোফাইল হয়তো চেঞ্জ করেছো, প্রোফাইলটা আগে থাকলে হয়তো কিছুটা স্মৃতিশক্তি মনে রাখতে পারতাম। আসলে এত কিছু কি মনে রাখা সম্ভব? তোমাদের মানবিক সাবজেক্ট গুলো মনে রাখতে হয়, আবার তোমাদের স্মৃতিও মনে রাখতে হয়, তাই না? স্যার 2 বছর পর আপনার আবার আমি আসলাম 2 বছর পরে, মাশাআল্লাহ। হ্যাঁ, 2 বছর পরে আমার প্ল্যাটফর্মে, নিশ্চয়ই আগে টেকনিকের সাথে ক্লাস করেছো, টেকনিকে দেখেছো, এখন আবার আমার নতুন প্ল্যাটফর্ম, আমার সাথে তোমার দেখা হইলো, কথা হলো, ভালো লাগলো। এরকম প্রতিনিধিদেরকে দেখা হলে ভালো লাগে আমার। আসলে সবচেয়ে ফেভারিট স্টুডেন্ট হচ্ছে আমার 23-এর এইচএসসি স্টুডেন্ট আর 24-এর এসএসসির স্টুডেন্ট। ঠিক আছে, এদের ভালোবাসাই বা সম্পৃক্ততা আমি সবচেয়ে বেশি পেয়েছি। বাবার অস্তিত্ব বা আমার শুরু এদের মাধ্যমেই। আচ্ছা, চলো আমরা ক্লাস, আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করব কখন সেটা সময় হলে বলবা। যাদের ভূগোল আছে তারা একটু ব্যাচ গুলো বলবা, তোমার ব্যাচ কোথায়, তুমি কি 25 ব্যাচের না 26 ব্যাচের, সেই জিনিসটা বলবা। আর আমরা যখন হবে যে স্যার এখন শুরু করে দেন, মোটামুটি তুমি পড়া নিয়ে কিংবা খাতা নিয়ে কলম নিয়ে সবকিছু নিয়ে যখন প্রস্তুত এবং বলবা যে স্যার এখন শুরু করে, আমি তখন শুরু করে দিব। আজান দিচ্ছে, এই জন্য একটু সময় নিচ্ছি এবং তোমাদেরকেও প্রস্তুত হওয়ার সময় দিচ্ছি। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আপনি আমাদের মেধা শক্তি বাড়িয়ে দিন। সেই আল্লাহর কাছে কামনা করে আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, পৃথিবীর গঠন, এই টপিকটার মধ্যে মূলত 3টা টপিক রয়েছে, 3টা বিষয় নিয়ে আলোচনা করতেছে। এই 3টা বিষয়ের মধ্যে যদি বলো স্যার কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, সবচেয়ে বেশি প্রশ্ন এখানে আসে। তার মানে এটা যদি 5 স্টার হয়, এরপরে এই দুটো হচ্ছে অন্যান্য স্টার, তারপর এটা হবে 3 স্টার, এইটা হবে 1 স্টার। এখান থেকে কিছু এমসিকিউ ছাড়া সৃজনশীল এখানে আসে না। আচ্ছা, আমি যতটুকু বলতেছি সেই জিনিসটার আমার ডকুমেন্ট আমার কাছে আছে, তোমাদের জন্য শীটও বানিয়েছি, সেই শীটে আমরা দেখিয়েছি বিগত সালগুলোর মধ্যে কোন জায়গা থেকে কি পরিমাণ প্রশ্ন এসেছে, কোন জায়গাতে এমসিকিউ বেশি এসেছে, কোন জায়গায় সৃজনশীল বেশি এসেছে। এটা যখন আমি সলভ করাবো তখন দেখাবো, এখন বেসিক কথা বলে রাখলাম। তার মানে এটার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পেরেছো? ওকে, এরপরে যাই পরের অংশে।
যদি এই গুরুত্বপূর্ণ জিনিসটা জেনে তোমার লাভ হবে কি, তুমি যখন পড়তে যাবা তোমার হাতে যত সময় থাকে তুমি সময় অনুযায়ী মেপে পড়তে পারবা। যখন তোমার হাতে সময় কম, লাস্ট টপিকটা পড়ে ফেলো, বাংলাদেশের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য। যখন সময় আরো বেশি পাবা তখন 2 নম্বর টপিক পাবা। ফুল সময় পেলে সবগুলোই পড়বা। এরপরে আসি প্রথম টপিকের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা আছে। দেখো প্রথম টপিকটাই হচ্ছে এই একটা পৃষ্ঠার মধ্যে তোমার ফুল বইয়ের ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যে যা আলোচনা আছে সবটাই এক পৃষ্ঠায় চলে আসছে। স্যার আজ দুপুরে কি জিওগ্রাফি ক্লাস হয়েছিল? না, দুপুরে জিওগ্রাফি ক্লাস হয়নি। আচ্ছা, যদি ক্লাস হয় কিংবা না হয় এটা তোমরা আমাদের পেজে দেখতে পারবা। তোমাদের মূলত এই কয়েকজন নিয়ে একটা দীর্ঘ এফোর্ট, একটা লাইভের পিছনে এত সহজ না। এই পিছনে কাজ করা, ব্যাকগ্রাউন্ডে আমার মডারেটর থাকে, তারপর হচ্ছে নোট করা, এই স্লাইড বানানো, বোর্ড, এরপর হচ্ছে এই কস্টিং, এই খরচ, অনেক কিছু করে কিন্তু আমাদের সামনে আসতে হয়। তাহলে সুতরাং এই জন্য একটা লাইভ অনেক কষ্টকর। তারপরও নিতে ইচ্ছা করে যদি স্টুডেন্টদের প্রবল আগ্রহ থাকে, অনেক স্রোত থাকে, অনেক স্টুডেন্ট দেখলেই এমনি মনে হচ্ছে আরো ক্লাসগুলো নিয়ে আরো, যেমন ইসলাম ইতিহাস নিতে এখন আমার আগ্রহ বাড়তেছে, কারণ গতকালকে যথেষ্ট স্টুডেন্ট ছিল, তোমরা রেসপন্স করেছো। এরকম ভূগোলে যদি স্টুডেন্ট হয় রেসপন্স করে তাহলে এইখানেও ক্লাস আস্তে আস্তে বাড়াবো। আচ্ছা, এরপরে আসো মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, ভূ অভ্যন্তর স্তর বিন্যাস, ভূতাত্ত্বিক স্তর বিন্যাস। এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিকটা, যে ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস। 90% প্রশ্ন বা 80% প্রশ্ন এই জায়গা থেকেই আসে। বাকিগুলো সম্পর্কে টুকটাক সিটা ফোটা ধারণা নিলেই চলবে, শুধু মূল ধারণা নিবে এখান থেকে। আমি ধারণা একটা হালকা দিয়ে দিতেছি। অর্থাৎ পৃথিবী যে রয়েছে, এই পৃথিবীর এই যে ভূর যে ত্বক, এই যে ভূ, এই যে পাশে যে এই যে অবস্থানটা, এইটার অবস্থান বলছে এটা কি শক্ত না মোটা, অবস্থান, গুরুত্ব, পুরুত্ব, এটা কথা বলেছে। এই কথাটা বলেছে দুইটা জায়গায়। একটা দেশে মহাদেশীয় ভূত্বক, মহাদেশীয় মানে কি, অর্থাৎ যেটা শুকনা জায়গা, যেখানে আমরা থাকি, যেখানে মানুষ বসবাস করতে পারে, কিংবা যেখানে যানবাহন চলাচল করতে পারে, যেখানে পানি নয়। আর একটা ভূত্বক হচ্ছে এই যে শুকনা জায়গা করতে করতে কিন্তু অনেক ঢাল করে এসে সমুদ্র হয়েছে। নিশ্চয়ই এই পুরো জায়গাটা একটা জায়গা কি এরকম গর্ত গর্ত হয়ে, আসলে পৃথিবীটা হচ্ছে, যদি চিন্তা করো বাইরের দেশ থেকে চিন্তা করে, যে একটা বল, তোমার সেই বলের মাঝখানে মাঝখানে কি গাঁটটা গুট্টা হয়েছে, কিংবা তুমি মনে করো একটা কাদা, এটাকে ঘুরাতে ঘুরাতে কি বানিয়েছো, একটা বল বানাচ্ছ, কিন্তু কাদাটা একদম সম্পূর্ণ গোল হয়নি, গোলের শেপ নিয়েছে কিন্তু মাঝখানে একটু উঁচা নিচা আছে। এখন তোমার পৃথিবীর অন্য দৃষ্টিকোণ থেকে সেটা উঁচা নিচা, কিন্তু যখন বৃষ্টি হবে সে হালকা গর্তটাই ভরে গেছে। তাহলে পৃথিবীর যে, যেমন দেখো বিশাল বড় সাগর ছিল কিন্তু শুকিয়ে সেটা মরুভূমি হয়ে গেছে, হতে পারে না? এখন সেটাই সাগর ছিল, সাগরও কি একটা জায়গা, সাগর একটা ভূত্বক, শুধু তার উপরে পানি থাকার কারণে সেটাকে আমরা সাগর বলতেছি। তাহলে এটাই বলতেছে যে দুই ধরনের ভূত্বক, একটা মহাদেশীয় ভূত্বক, একটা মহাসাগরীয় ভূত্বক। এখন কোন ধরনের ভূত্বক কি দিয়ে গঠিত সেটি আলোচনা করেছে। মহাদেশীয় ভূত্বক কি কি নিয়ে আলোচনা করে গঠিত, এখান থেকে কখনোই কোনো প্রশ্ন আসে না, কারণ এখানে বললাম তো সৃজনশীলে আসে না। একটা এমসিকিউ টুকটাক আসে, সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ বা মহাসাগরীয় ভূত্বক কি দিয়ে গঠিত, সেটা হচ্ছে এই যে এইটা ব্যাসল্ট দিয়ে গঠিত। তার মানে মহাদেশীয় ভূত্বক ইম্পর্টেন্ট না, মহাসাগর ভূত্বক কি দিয়ে গঠিত একটু খালি মনে রাখবো। অর্থাৎ সাগরের নিচের নিচ জায়গাটা কি দিয়ে গঠিত, সাগরের নিচের জায়গাটা ব্যাসল্ট দিয়ে গঠিত। এবার ভূ অভ্যন্তর স্তর বিন্যাস, এইটা অনেক গুরুত্বপূর্ণ, বা এই টপিকটার মাদার পয়েন্ট বা মূল পয়েন্ট হচ্ছে এইটাই। পুরো পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম যে অংশটা তার নাম দিছে হচ্ছে অশ্বমণ্ডল। অশ্ব, অশ্ব মানে কি দেখি তো, কেউ বলতে পারো কিনা, কমেন্ট করো। অশ্ব মানে কি, আমি দেখবো তোমাদের মধ্যে কেউ আসো যে বলতে পারো অশ্ব মানে কি। মাস্টাফির রহমানকে অসংখ্য ধন্যবাদ ফলোয়ারদের হাইলাইট করার জন্য। খান মহিউদ্দিন জুবাইরও চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম। তারপর একটু আমাকে দেখি তোমাদের মধ্যে কেউ বলতে পারো কিনা অশ্ব শব্দের অর্থটা আসলে কি। ঘোড়া, আচ্ছা ওকে পারহা, মোটামুটি তোমাকে নাম্বার কম দিতে পারতেছি না, কিন্তু নাম্বার ফুল দিতে পারতেছি না। মূল কথা তুমি যে অশ্ব মানে ঘোড়া বলেছ, সেটা বানানো হইতেছে এরকম, অশ্ব নিচে হচ্ছে ম, না নিচে হচ্ছে ব, আর এখানে যে অশ্বটা সেটা হচ্ছে নিচে হচ্ছে ম। এই অশ্ব মানে হচ্ছে পাথর, ঠিক আছে? এই যে কনফিউশন লাগাই ফেলাইছো, কারণ
এইখানে ঘোড়া আসবে কই থেকে? ভূত্বকের মধ্যে ঘোড়া কেন আসবে? এটা হচ্ছে অশ্ব মানে হচ্ছে পাথর, অর্থাৎ পৃথিবীর উপরের অংশটা যে অশ্ব কিংবা একটু পাথর কিংবা একটু শক্ত জায়গা, এই বিষয়টাকে ইঙ্গিত করেছে। তারপরে মাঝখানে নাম দিয়েছে গুরুমণ্ডল, অর্থাৎ পৃথিবীর বাকি যে অংশটুক সেটার নাম দিয়েছে গুরুমণ্ডল। এরপরে ভিতরের অংশের নাম দেওয়া হয়েছে কেন্দ্রমণ্ডল। তার মানে এই যে পৃথিবীর স্তরগুলোর আলোচনা করা হয়েছে এই জায়গাটাতে, এটা তোমরা 9-10 যাদের ভূগোল ছিল তারাও পড়েছো। উপর ও বাহির না, অশ্ব মানে উপর ও বাহির না, অশ্ব মানে হচ্ছে পাথর। শাব্দিক অর্থ এরকম, বোঝা অর্থ বললে অনেক কিছু হতে পারে, শাব্দিক অর্থ। তার মানে এখন এখান থেকে প্রশ্ন আসে কোনটার গভীরতা কত, ঠিক আছে। তারপরে বৈশিষ্ট্য কি, অর্থাৎ কোনটা কি দিয়ে গঠিত, বৈশিষ্ট্য বলতে কোনটা নরম কোনটা শক্ত, এটা হলো বৈশিষ্ট্য। আর উপাদান কোনটা কি দিয়ে গঠিত হয়েছে, কোনটা ম্যাগনেসিয়াম কোনটা ক্যালসিয়াম কোনটা সিলিকন কোনটা অ্যালুমিনিয়াম, এই প্রশ্নগুলো মনে ঘুরে ফিরে আসে। এরপরে ভূ অভ্যন্তরে ভূতাত্ত্বিক স্তর বিন্যাস, এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। সুতরাং এই জায়গাটা নিয়ে তোমাদের এত রকম মানে সমানষ্ট করার কিছু নেই। তাও যদি বলি, তুই যদি বলতে তাও একটু বলে দেন কোথেকে কি প্রশ্ন আসে। সেটা হচ্ছে একটা এই জায়গায় অ্যাসথেনোস্ফিয়ার, এই একটা জায়গা, আর একটা হচ্ছে মহরভিসিক বিচ্ছিন্নতা। এই দুইটি জায়গা হচ্ছে প্রশ্ন একটু করার মতো, যে মহরভিসিক জিনিসটা কি। মহরভিসিক হচ্ছে এই যে অশ্বমণ্ডল আর গুরুমণ্ডল মাঝখানের যে পর্দাটা, সেটা হচ্ছে মহরভিসিক। অর্থাৎ এই যে দেখো, মানে অশ্বমণ্ডল গুরুমণ্ডল, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল, এই যে তিনটা স্তর না, তিনটা স্তরের মাঝখানের একটা তো কিছু একটা লেয়ার থাকবে, ওই লেয়ারের কয়েকটা নাম দেওয়া হয়েছে। একটা নাম হচ্ছে কনড্রাট, তারপর একটা নাম দেওয়া হয়েছে মহরভিসিক, একটা নাম দেওয়া হয়েছে হচ্ছে একটা কি জানি, এরকম চারটা নাম দেওয়া হয়েছে। তো চারটা নাম কোথেকে আসলো? চারটা নাম এইভাবে করে আসছে, এটা প্রেক্ষাপট অনুযায়ী আসছে, সময় অনুযায়ী আসছে, মানে যে আবিষ্কার করেছে তার নাম অনুযায়ী আসছে। গবেষণা করতে তো তারা হয়তো পেয়েছিল। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম কোন অংশ থেকে কি প্রশ্ন হয়। এরপরে দ্বিতীয় টপিকে যাই। দ্বিতীয় টপিকের আলোচনাগুলো কি? দ্বিতীয় টপিকের ফুল আলোচনাটা কি তোমরা এক চোখে দেখতে পাচ্ছ? দ্বিতীয় টপিকের নাম হচ্ছে পৃথিবীর ভূমিরূপ, অবস্থান এবং গঠন কাঠামো। অর্থাৎ পৃথিবীর ভূমিরূপটা কয় রকম? পৃথিবীর ভূমিটা হচ্ছে 3 রকম। কি? পাহাড় অথবা মালভূমি অথবা সমভূমি। একটা প্রশ্ন করতে পারো, স্যার পৃথিবী কি এই তিনটা জিনিসই, পর্বত পাহাড় আর সমভূমি? পৃথিবীতে তো বরফের এলাকা আছে, পৃথিবী তো বন রয়েছে, পৃথিবীর ভিতরে আছে হচ্ছে নদী সাগর, সেটা না বলে মাত্র তিনটা কথা কেন বলতেছে? এখানে তোমাকে বলে নাই আবহাওয়া বা পৃথিবীর প্রকৃতি, এইখানে বলা হয়েছে ভূমির রূপ, ভূমিটা, অর্থাৎ পৃথিবীর যে ভূমি এইটা কয় রকম? এটা 3 রকম। এক হইলে সমান, আর না হয় উঁচু, আর যেটা সমান আবার উঁচু এইটার নাম হচ্ছে মালভূমি। ঠিক আছে, জিনিসটা তোমাদের বুঝাই দিই। এই যে দেখো, এই যে পৃথিবী 3 রকম। একটা হচ্ছে উঁচা জায়গা, দেখছো উঁচু উঁচু জায়গা, আর একটা হচ্ছে এই যে সমান সমান জায়গা, আর একটা হচ্ছে উঁচু, উঁচুতে গিয়ে তারপরে সমান। এই যে উঁচু যেটা সেটা হচ্ছে পাহাড়, এই যে সমান সমান সেটা হইতেছে সমভূমি, আর যেটা উঁচু তারপর উঁচুতে গিয়ে সমান সেটা হইতেছে মালভূমি। তাহলে আমরা 3টা জিনিস বুঝতে পারলাম। এই জিনিস হচ্ছে 3টা। এখন এই যে নদী বলো সাগর বলো, দেখো সাগরের নিচেও কিন্তু পাহাড় আছে, সাগরের নিচেও মালভূমি আছে। তুমি পৃথিবী থেকে পুরো পানিটাকে সরায় নাও, সরায় নিয়ে তারপরে চিন্তা করো, তাহলে জিনিসটা বুঝতে পারবা যে মূলত পৃথিবীটা আসলে কি। ভূগোল বলতে আসলে আমরা কি বুঝতে চাচ্ছি বা কি বুঝাতে চাচ্ছি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এই অংশের আমাদের এই বিষয়গুলো আলোচনা হবে। এবং এখান থেকে কি প্রশ্ন হয়? এখান থেকে প্রশ্ন হয় হচ্ছে এই অবস্থান, অর্থাৎ কিলিমাঞ্জারো পর্বতটি কোথায় অবস্থিত, ফুজিয়ামা এটা কোথায় অবস্থিত, হ্যান্ডি পর্বত কোথায় অবস্থিত, রকি পর্বত কোথায় অবস্থিত, আন্দিজ পর্বত কোথায় অবস্থিত, এরকম অবস্থানগুলো তোমাকে জানতে চায়। হিমালয় পর্বত কোথায়। এরপর আছে গঠন কাঠামো। গঠন কাঠামো মানে পাহাড়টা কিভাবে গঠিত হয়েছে, পাহাড়ের কত প্রকার ভেদ রয়েছে, কত ধরনের পাহাড় হয়, এটা গঠন করার সিস্টেমটা কি, প্রক্রিয়াটা কি, এই ধরনের প্রশ্নগুলো আসতেছে। দেখো এইখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি যে পাহাড়ের উদাহরণ কত প্রকার, সেগুলোর প্রশ্ন আসে কি বৈশিষ্ট্য আর আসে উদাহরণ। ঠিক আছে, মালভূমির মধ্যে কি আসে, মালভূমির মধ্যে এরকম মালভূমির প্রকারভেদ আসে, মালভূমির ধরনটা আসে, উদাহরণটা আসে, আর হচ্ছে অবস্থানটা আসে। দেখো
পর্বতের এখানে কিন্তু অবস্থানটা ইঙ্গিত করিনি, কিন্তু মালভূমির এখানে কিন্তু অবস্থানটা বলছি। কারণ পর্বতের অবস্থান আসে, কিন্তু মালভূমির বেশি আসে হচ্ছে অবস্থান। মানে মালভূমির মূল প্রশ্নের জায়গাটা হচ্ছে অবস্থান। এই পাশে সমভূমি, দেখো সমভূমি কিন্তু তোমার কি আসতেছে না, এই কোনো উদাহরণ চায় না, ঠিক আছে, বৈশিষ্ট্য এরকম উল্লেখ করে না, অবস্থানও চাইতে চায় না। কারণ মরুভূমি হচ্ছে পৃথিবীর জুড়ে যা কিছু আছে সবটাই তাহলে মালভূমি। তাহলে মালভূমিতে কি চাই, মালভূমিতে চাই হচ্ছে প্রকারভেদ, বৈশিষ্ট্য, কোনটা দ্বারা কি কোন ধরনের, মানে মালভূমির মূল প্রশ্নটা হচ্ছে গঠন। এই মালভূমিটা গঠিত হয়েছে কিভাবে, কোনটা পলল শাখা কি, প্লাবন সমভূমি কি, বদ্বীপটা কি, লোয়েস কি, হ্রদভূমি কি, লাভা কি, এরকম কিছু প্রশ্ন হয়। তার মানে আমরা মোটামুটি প্রশ্ন কোত্থেকে কি ধরনের হয় এই আইডিয়া গুলো পেয়ে গেলাম। তারপরে প্রশ্ন যেটা বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হইতেছে এই যে নামটা, সেখানে তুমি আমি বসবাস করি, ঠিক আছে, এর আলো বাতাসকে বড় হই, এটা আমাদের অস্তিত্ব। সুতরাং এখান থেকে প্রশ্ন আসবেই। এই প্রশ্নটা আমাদের জানতে হবে পড়ার জন্য, পরীক্ষার জন্য এবং জীবনের জন্য। এখান থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে বাংলাদেশেরও। এতক্ষণ বললাম পৃথিবীর গঠন, পৃথিবীর কত রকম গঠন আছে, কত রকম ভূমিরূপ আছে। এখন পড়বো হচ্ছে বাংলাদেশের কত রকম ভূমিরূপ। বাংলাদেশ কি পুরোটাই সমান, বাংলাদেশে কি পাহাড় আছে, বাংলাদেশে কি মালভূমি আছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে। দেখো বাংলাদেশে পাহাড় আছে, ঠিক না? আর পাহাড় থাকার পরে বাংলাদেশে একটা কি আছে, দেখো পাহাড় আছে, এরপরে কি আছে, সমভূমি আছে। আর কি মালভূমি আছে বাংলাদেশে? না, বাংলাদেশে মালভূমি নেই। কিন্তু এখানে যেটা আছে সেই জিনিসটা এক ধরনের মালভূমি। তার মানে বুঝো, দেখো বাংলাদেশের পাহাড় কোনটা, এই যেরকম উঁচু নিচু যেটা, সেটা হচ্ছে পাহাড়। যেটা হচ্ছে এরকম সমান, সেটা হচ্ছে কি এই মালভূমি, সমভূমি। কিন্তু যেটা হচ্ছে এরকম, অর্থাৎ সমান না, পাহাড়ের মতন উঁচু না, সিঁড়ির মতন ঢেউ ঢেউ, এইটার নাম হইতেছে সোপান। দেখো সোপান শব্দ অর্থ কিন্তু সিঁড়ি। এখন বলতে পারো যে সোপান কোথায়, বাংলাদেশে কোন জায়গাটা সিঁড়ির মতন? সিঁড়ির মতনই, এত ঢাল, এটা তুমি আমি খালি চোখে বুঝতে পারবো না, কিন্তু জায়গাটা এরকম সোপানের মতনই, সিঁড়ির মতনই। তাহলে আমরা এই টপিকের পৃথিবীর গঠনের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা আমাদের বুঝতে পেরেছি, তাই তো? এবার যাই হচ্ছে ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটাকে পুরো ক্লিয়ার করে ফেলি। এখানে কি কি আলোচনা আছে, কত প্রকার, কোন জায়গাটা আমাদের মনে রাখতেই হবে, কোন জায়গাটা আইডিয়া নিব। প্রথমে আসি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা ভিতরে যাওয়ার আগে পৃথিবীর যে উপরিভাগ ভূত্বক, সেটাকে আগে দুই ভাগ করছে। কি করছে? একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, একটা মহাসাগরীয় ভূত্বক। অর্থাৎ একটা ভূত্বক হচ্ছে মহাদেশীয়, অর্থাৎ যেখানে মানুষ বসবাস করে, যেখানে প্রাণের অস্তিত্ব আছে, বা যেখানে মানুষ চলাচল করতে পারে, উপরিভাগ শুকনা জায়গা এক কথা, সেটা কি দিয়ে, কোন কোন শিলা দিয়ে গঠিত, ঠিক আছে বলছে, কিন্তু জানতে হবে না। মহাদেশীয় ভূত্বক এটা কি কি দ্বারা গঠিত, দেখছো কোনো উদাহরণ আছে? নাই। এই জন্যই এইখানে মনে রাখাটা সহজ। একটা জিনিস মনে রাখবা, এই মহাদেশীয় ভূত্বক গঠিত হয়েছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত মহাদেশীয় ভূত্বক। তাহলে আমাদের এখানে আলোচনা গেল মহাসাগরীয় ভূত্বকের আলোচনা এখানে হইল। এবার আসি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ গঠন তিনটা, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। শেষ। তারপরে হচ্ছে ভূ অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তর বিন্যাস। এই ভূতাত্ত্বিক স্তর বিন্যাস এটা আবার কি জিনিস? অর্থাৎ পৃথিবীর মধ্যে যারা ভূতাত্ত্বিক রয়েছে, এরকম ভূমি নিয়ে যারা এরকম গবেষণা করে, যারা এরকম ভূমি নিয়ে নানা রকম রিসার্চ করে, হ্যাঁ, তারা কি করেছে, কিছু স্তর বের করেছে। তাদের মধ্যে একটা হইতেছে কি, এই যে ভূত্বক, যেটা আলোচনা করে ফেলছো, মহাসাগরীয় আর মহাদেশীয়। মহরভিসিক ভূত্বক, এটা কে? মহরভিসিক একটা ব্যক্তি, একজন ভূতাত্ত্বিক। ভূ মানে কিন্তু ভূত না, ভূ মানে হচ্ছে জমি। ভূতাত্ত্বিক মহরভিসিক, তিনি এটা আবিষ্কার করেছেন যে অশ্বমণ্ডল আর গুরুমণ্ডলের মাঝে একটা স্তর রয়েছে, একটা চিকন বা নিখুঁত পার্থক্য রয়েছে। এটা সে আবিষ্কার করেছে থেকে মহরভিসিক বিচ্ছিন্ন। তারপর হচ্ছে ম্যান্টল বা গুরুমণ্ডল। এই গুরুমণ্ডল আবার অনেকগুলো স্তর। আবার দেখো গুরুমণ্ডলে যে স্তরগুলো আছে, সেই স্তরগুলোর মধ্যে এই অ্যাস্থনোস্ফিয়ার থেকে কিছু প্রশ্ন হয়, কিংবা কঠিন মনে হলে এই অংশটাই বাদ দাও। হ্যাঁ, এত পড়া নিয়ে বেহুদা জিনিস নিয়ে মাথাটা ভরবা না, ঠিক আছে? আবার দেখো আমি তোমাদেরকে যেমনি বলতেছি বাদ দাও, তারপর সেখানে যদি কোশ্চেন চলে আসে, আমাকে ধরবা তোমরা?
যে স্যার আপনি বলছেন বাদ দিয়ে, তাও তো বাদ দিয়ে দিছিলাম, এরপরে তো আমার পরীক্ষা চলে আসছিল। আসলে দেখো এটা কম না, বহুত সাহস নিয়ে তারপরে বলতেছি, কারণ অনেক রিসার্চ করার পরে আমি দেখেছি, জানি, আমি নিশ্চিত তোমাদের ক্ষতি হোক এমন কিছু তো করবো না, সেই অনুযায়ী বলতেছি। আর তুমি পড়তে মন চাইলে তো আমি ধরে রাখবো না, অবশ্যই পড়ো, সবই পড়ে ফেলা উচিত, কিন্তু সবই পড়ে ফেলা উচিত এই ডায়লগ এটা সবাই দিতে পারে, এটা তুমি যে কোনো শিক্ষক থেকে পাইবা, কিন্তু যে এটা সম্পর্কে জানে না কোত্থেকে প্রশ্ন হয় বা হয় না, সেই তোমাকে বলবে সব পড়ে ফেলবো, সব থেকে প্রশ্ন হয়, কিন্তু যে মোটামুটি নিশ্চিত সে তোমাকে সহায়তা করবে। শাওন হোসেন, ওয়ালাইকুম আসসালাম। ভুল থাকলে ক্লাসটি করো। তরল বহিঃস্থকেন্দ্র এবং কঠিন অন্তকেন্দ্র, এই কেন্দ্রের আবার এটা দুইটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এখান থেকে যথেষ্ট প্রশ্ন হয়, এই জন্য এটা মনে রাখবা। কেন্দ্রমণ্ডলকে দুইটা স্তরে ভাগ করেছে। তাহলে এই অংশে কোন প্রশ্ন আছে? আমি আসলে আলোচনা করে যাচ্ছি, তোমাদের সামনে বইটা খোলো, বই খুলে তুমিও কি করো আমার মতন করে দাগ দাগ দিয়ে রাখো। আমি যেটাকে গুরুত্বপূর্ণ বলতেছি সে জায়গার মধ্যে স্টার চিহ্ন দাও, যেটাকে বলতে গুরুত্বহীন চাইলে সেখানে মধ্যে একটা চিহ্ন দিয়ে রাখো, যে থাকে এটা তাহলে আমি পরে পড়বো বা পড়বো না, সময় পেলে পড়বো না, তো পড়বোই না, এরকম করে চিহ্ন দিয়ে রাখো। তাহলে পৃথিবীর ভূত্বক, মহাদেশীয় ভূত্বক, সেটা হইতেছে 20 থেকে 40 কিলোমিটার পুরু মহাদেশীয়, অর্থাৎ এই যদি পৃথিবীর ভূত্বকটা হয়, আসলে পৃথিবীর ভূত্বক তো এরকম না, এটা কিন্তু সাগরের কাছ দিয়ে এরকম করে গর্ত হয়ে আবার সমান করে সাগরের কাছ দিয়ে এরকম গর্ত হয়ে এরকম করে কিন্তু গিয়েছে, তাই তো? তাহলে এই যে ভূত্বকটা বলতেছে, এটা বলতেছে 20 থেকে 40 কিলোমিটার মতন পুরু। আসলে 40 কিলোমিটার মতো সাগরের কাছে গিয়ে 40 কিলোমিটার, উপরের স্তরে এরকম 5 থেকে 20 কিলোমিটার পর্যন্ত থাকে। তাহলে যাই হোক, এই এটা আগেই বলছি যে এটা আসলে গুরুত্বহীন, এই জন্য এটা বেশি আলোচনায় গেলাম না, পরেরটা যাই। এইটা, হ্যাঁ এই জায়গাটাতে বেশি মনোযোগ দাও, প্রশ্ন যা হওয়ার এখানে। স্যার এখন সব পড়া সম্ভব না, তা তো অবশ্যই এখন পড়া সম্ভব না, পরবর্তীতে সেটাও পড়া সম্ভব না, যারা 26-এ রয়েছে। আমি এই জন্যই বলি কত পড়া আছে, ওই সময় কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ যা পড়া সেইটুক পড়ে। আসলে আমরা প্রিপারেশন নেই আনস্মার্ট, এরপরে শুধু হতাশ হই, পড়া হচ্ছে না, মনে থাকতেছে না। তা তোমাকে মনে রাখতে, এটা তো মনে রাখতে বলে নাই, তুমি মনে রাখতে গিয়ে তুমি বলতেছো যে এটা মনে থাকতেছে না, তোমার মনে রাখতে বলছে কে? ওইটা তোমাকে যেটা মনে রাখতে বলতো তুমি সেটা মনে রাখবা, এটা না করার কারণেই মূলত হতাশটা হও। যাক এটা হয়েও না, এই জন্য এরকম স্লাইড করে সুন্দর করে তোমাদের পুরো পড়া দিয়ে দিয়েছে। আমার কাছে বলবা এই স্লাইডের মধ্যে তোমার কোন অংশটুকু বাদ গেছে। স্যার বইয়ের মধ্যে তো এমন একটা জিনিস ছিল কিন্তু আপনি স্লাইডের মধ্যে সে নিয়ে আসেন নাই, এমন একটা প্রশ্ন এসে পড়েছিল কিন্তু ওই টপিকটা আপনি আলোচনায় জান নাই, এরকম কিছু তোমরা বলবা। ঠিক আছে, আমি যে স্লাইড করেছি সেটা তো বললামই যে স্লাইডের থেকেও তুমি কম পড়তে পারো, স্লাইডের মধ্যে পুরো বইটাকে সাজিয়ে নিয়ে আসার কারণে কম দেখা যাইতেছে। হ্যাঁ, তারপরে আসো অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, গভীরতা 20 থেকে 40, এই একটা জিনিস আসতেছে। দেখো 20 থেকে 40, দেখো 20 থেকে হচ্ছে 40 কিলোমিটার, এই জায়গার মধ্যে একটা প্রশ্ন হইতেছে, প্রশ্ন হয় গড় কত, গড়। আচ্ছা তুমি বলো 20 থেকে 40-এর যদি হয়, একটা দেশে মহাদেশীয়, একটা হচ্ছে মহাসাগরীয়, তুমি 40-এ 2 দিয়ে ভাগ দাও, ভাগ দিয়ে বলো উত্তর কত হয়। উত্তর যেটা হবে সেটা হচ্ছে গড়। অর্থাৎ অশ্বমণ্ডল পৃথিবীর উপরিভাগে 5 থেকে 7% হয়, ঠিক আছে, আর পৃথিবীর সাগরের দিকে যেটা সেটা প্রায় 20 থেকে 40 হয়। তো টোটাল 40 পর্যন্ত ধরেছে, 40-এর নিচে গেলেই হয়ে চলে আসে গুরুমণ্ডল। তাহলে এটা ক্লিয়ার হয়েছে? এখানে তো ভুল হয়ে গেছে, এখানে 4 হয়ে গেছে, 40 হবে 4 আর এখানে 0। হ্যাঁ, এরপর হচ্ছে গুরুমণ্ডল, এই কেন্দ্রমণ্ডল। আচ্ছা কেন্দ্রমণ্ডলের যেটা, এটা মনে রাখতে হবে না, তুমি মনে রাখবা যা প্রশ্ন আসবে সেটা হচ্ছে গুরুমণ্ডলের 2880, এই কেন্দ্রমণ্ডলটা মনে রাখলেই হয়। দেখো আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কি রাখছে, এখানে লেখা দিছে 2880, বিদেশের বইগুলোর মধ্যে লেখছে কত জানো? বিদেশের বইগুলোর মধ্যে লেখা হচ্ছে 2900। কারণ হইতেছে স্টুডেন্টদের মাথায় এই 2880 বললে আর 2900 বললে 20টা কিলোমিটার কম আর বেশি হইলে কি যায় আসে, মানে কি সমস্যাটা আমি কি মাইপা দেখবে স্টুডেন্টরা? এই হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমস্যাটা, যে আসল যে পড়াটা সেটুক তাদেরকে দিতে চাচ্ছে না। যেটা আমার, এটা আমার, তুমি কোন কেন্দ্রমণ্ডল যে তুমি জেনে কি করবা, তোমার একটা আইডিয়া না দরকার যে হ্যাঁ ও আচ্ছা কেন্দ্রমণ্ডলটা প্রায় এত কিলোমিটার বড়, আমি এখান থেকে
ওই দেশ পর্যন্ত যাইতে যত সময় লাগে তার 3 মিনিট সময় লাগবে আমাকে গুরুমন্ডল ভেদ করতে, এটা আইডিয়া নেওয়ার জন্য। জিওগ্রাফি, আচ্ছা স্যার জিওগ্রাফি সাবজেক্ট নাই। আচ্ছা জিওগ্রাফি নাই কোন কোন সাবজেক্ট জানাবা? আওয়াজ এমন হচ্ছে, কেমন হইতেছে একটু বলো। হ্যালো, ঠিক আছে এখন? আওয়াজ ঠিক আছে এখন? দেখো তো স্যার আমাদের সাউন্ড ক্লিয়ার। ও আচ্ছা ঠিক আছে। তো আনিকা শেখ আখি, আখির ভূগোল আছে, আখির অনেকদিন পরে দেখলাম। মানবিজ্ঞানে তো লাইভ করতে না কেন? আচ্ছা যাক, এখন থেকে একটু আমাকে জানাবা যে কারা কারা কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্ট লাইভ করবা। তোমাদের একটা সারা বা রেসপন্স দেখলে আমি তাহলে অন্যান্য সাবজেক্ট নিয়ে এরকম লাইভে আসবো। শুধু তো লাইভ না, লাইভ তো তোমরা আরো অনেক জায়গায় করতেছো বা করো, এটুকু শিওর আমি জানি, একদম পুরো গ্যারান্টেড। এইভাবে করে আমি যা দেখাচ্ছি এটা তোমার কোনো প্ল্যাটফর্মে দেখা না, কারণ মোটামুটি বাংলাদেশের সবগুলো প্ল্যাটফর্ম আমার ক্লাস নেওয়া হয়েছে। এবং দ্বিতীয় কথা হইতেছে, এই বছর যেহেতু আমি অন্য অনেক জায়গায় দিতেছি না, সুতরাং তাদের পক্ষে ফুল সাপোর্টটা নেওয়ানো সম্ভব হচ্ছে না। স্যার লজিক সাবজেক্ট আছে, আমার লজিক আছে, লজিকেরও আমি রুটিন করেছিলাম ক্লাস দেওয়ার জন্য, পর্যাপ্ত স্টুডেন্ট হলে লজিক ক্লাসও নিতাম, লজিকের স্যারও আছে। এখন তোমাদের আসলে সারাটা কম, এই জন্য হইতেছে না। ভূগোলের ক্লাস হবে, ইতিহাসের হবে, পরিণতিরও হবে, ঠিক আছে। বাকি যে সাবজেক্ট গুলো আছে 5টা সাবজেক্ট, ইসলাম শিক্ষা, হ্যাঁ ইসলাম শিক্ষারও হবে। শুধু মনোবিজ্ঞান আর যুক্তিবিদ্যা এটা স্টুডেন্টরা যদি সারা দেয় তাহলে হবে। স্টুডেন্ট আমাদের লজিক গ্রুপ আছে, সেই গ্রুপে যুক্ত হোক, গ্রুপ হয়ে যদি অন্তত 100 জন স্টুডেন্ট হয় এবং এর মধ্যে যদি 20-30 জন কি করে রিকোয়েস্ট করে, আমরা ক্লাস নিব। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে আসি। গুরুমন্ডল বুঝতে পারলাম, বৈশিষ্ট্যটা তোমার এখন পড়া দরকার। এখানে গুরুমন্ডল বৈশিষ্ট্য কেমন, এইগুলা থেকে তেমন প্রশ্ন হয় না। কেন্দ্রমন্ডলের একটা বৈশিষ্ট্য আসে, যে কেন্দ্রমন্ডলটা কেমন। কেন্দ্রমন্ডল কি তরল নাকি কঠিন? এটার উত্তর হচ্ছে দুইটাই। কেন্দ্রমন্ডল এক জায়গায় হচ্ছে তরল, আর এক জায়গায় কঠিন। এই তো সবগুলোই মানবিজ্ঞানের পেজেই পাবা। সাইকোলজি, লজিক স্যার, ও আচ্ছা সাইকোলজি আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স, আমি যেরকম পড়াচ্ছি এরকম করে একদম রেকর্ডেড ভিডিও করে পূর্ণাঙ্গ একটা কোর্স আছে, ঠিক আছে। 200 টাকা, ওটা কিনে রাখতে পারো, একদম সাজেশন সহ। সাজেশনও যেমন পড়িয়ে দিয়েছে, বিস্তারিত চাইলে বিস্তারিত পড়িয়ে দিয়েছে, বেসিকও যেমন আছে, বাছাই বাছাই করে এমসিকিউ আছে, সবগুলোই। মিনিট সমস্যা নেই, মূল আলোচনা শুরু 30 মিনিট। আচ্ছা হ্যাঁ ওকে। তারপরে দেখো উপাদান, আমরা এতক্ষণ মূল আলোচনা মাত্রই শুরু হয়েছে, এতক্ষণ আলোচনা করেছি, সেগুলো গুরুত্বপূর্ণ যে কোত্থেকে কি ধরনের প্রশ্ন আসে। উপাদান আসি। উপাদান হচ্ছে শিয়াল আর সীমা। শিয়াল হচ্ছে সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। আর এই গুরুমণ্ডলে আসতেছে এই সীমা, অর্থাৎ সিলিকা, ম্যাগনেসিয়াম, কিছুটা লৌহ, আর নিচে আছে লৌহ ও নিকেল। আচ্ছা এখানে একটা টেকনিক বলে দেই, তোমার তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো টেকনিকটা হচ্ছে, তুমি বলো যে এই মানে কি বলে নাইফ, অর্থাৎ নিকেল আর লোহা কেন সবার নিচে? আচ্ছা বলো, যখন আমাদের কি হয়, একটা পানির মধ্যে কিছু ছাড়া হবে, সবার আগে ডুববে কে? লোহাটা। তাহলে বিষয়টা এরকমই যে পৃথিবীর অভ্যন্তরে সবচেয়ে ভারী যে পদার্থগুলো সেটা নিচে চলে গেছে। এই জন্যই কেন্দ্রমণ্ডলে তুমি পাবা হইতেছে লোহা আর নিকেল। গুরুমণ্ডলে তুমি কি পাবা? সামান্য লোহা পাবা, তবে লোহাটা এখানে প্রধান না। আর অশ্বমণ্ডলে তুমি পাইতেছো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম চিনো? তোমাদের কাচের জানালার যে ফ্রেমটা থাকে একদম পাতলা, পৃথিবীর সবচেয়ে পাতলা যে ধাতব, শক্ত কিন্তু পাতলা, এটাই হচ্ছে অ্যালুমিনিয়াম। তুমি অ্যালুমিনিয়াম পাতিল, অ্যালুমিনিয়ামের অনেক কিছুই দেখছো, টিফিনকারী অ্যালুমিনিয়ামের অনেক কিছু দেখেছো, তার মানে চিনতে পেরেছো অ্যালুমিনিয়ামটা কি। অ্যালুমিনিয়াম হচ্ছে শক্ত কিন্তু পাতলা হয়। তা দেখো পাতলা জিনিস উপরে থাকবে, এই জন্য পৃথিবীর উপরের দিকে কি শিয়াল আর হচ্ছে সীমা। এটা মনে রাখা সহজ। শিয়াল যাকে হুক্কা হুয়া, কিংবা শিয়াল, শিয়াল কি করে? শিয়াল তো নিশ্চয়ই পৃথিবীর ভিতরে থাকে না, নিশ্চয়ই সে পৃথিবীর গর্তে থাকবে না, পৃথিবীর উপরেই চলাচল করে। তো এটা মনে রাখতে পারো এইভাবে। পরের অংশে আমরা যেতে পারি। এই যে এখানে একদম চিত্র সহকারে সবকিছু আছে। সেটা কি? এই যে দেখতে পাচ্ছ, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল, তারপর হচ্ছে উপাদান শিয়াল এবং সীমা, মিতি ম্যাগনেসিয়াম, অ্যাসেতে হচ্ছে সিলিকন, এখানে অ্যাসে সিলিকন, এতে হচ্ছে অ্যালুমিনিয়াম। এবার নাইফ,
Ni তে হচ্ছে নিকেল, Fe তে হচ্ছে ফেরারিক, যেটা অর্থ হইতেছে লোহা। এটা যারা মোটামুটি সায়েন্স থেকে আর্টসে এসেছো তারা পারার কথা। স্যার লোহার সৃষ্টি কিভাবে হইলো? লোহার সৃষ্টি এটা তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কিন্তু তারপরে যদি বলি কিভাবে হইলো, এইটা মূলত পৃথিবীর যে বিগ ব্যাং থিওরির দিকে যদি যাই, বিগ ব্যাং থিওরি অনুযায়ী হইতেছে এরকম, ধরো আমি তোমার দিকে একদলা কাদা নিক্ষেপ করেছি, তুমি সরে গেলা, সেই কাদাটা পড়লো একটা চাকতির উপরে, চাকতি ঘুরতেছে, চাকতি ঘুরতে ঘুরতে একটা গোল বল হয়ে গেল। তাহলে পৃথিবীটা হয়েছে অনেকটা এই টাইপের। আর বলা হয় বিশাল একটা লাভা পিণ্ড, বিশাল একটা আগুনের পিণ্ড, এটা কি হয়েছে মহাবিশ্বের অন্য কোথাও থেকে ছিটকে পড়ে আমাদের যে কক্ষপথে পড়েছে, কক্ষপথে ঘুরতে ঘুরতে একটা ঘূর্ণা খেয়ে সেটা গোল হয়ে গেছে। এখন পূর্ণ তো আর কেউ যখন গোলটা হয়েছে কেউ তার হাত দিয়ে ধরে রাখে নাই, যে হাতে ধরে রাখছি একদম সমান করে গোল হবে এরকম না, সে ঘুরতে হতে তার মতন করে সে গোল হয়েছে। এ গোল হতে হতে উপরের জায়গাটা শক্ত হয়ে গেছে, একটা যেরকম ক্যাডবেরি বা এরকম ইয়া খাও না, যে উপরের জায়গাটা পুরো শক্ত হয়ে যায়, কামড় দিলে পরে ভিতর থেকে ক্রিম বের হয়ে আসে, পৃথিবীটা হচ্ছে অনেকটা এরকম, যে উপরের জায়গাটা কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। শুধু শক্ত না, কিছু ট্যামাটুমা হয়েছে, কিছু জায়গাটা একদম বেঁকা, কিছুটা গর্ত। এরপরে এই যে বিশাল আগুনের পিণ্ড, এটা বাষ্প হয়েছে, বাষ্প উপর দিকে উড়ে গেছে। এই উপরের দিকে উড়ে যাওয়ার পরে কি হয়েছে, সেটা মেঘের যেখানে ঠান্ডা পাইছে সেখানে আবার জমে গেছে, জমতে জমতে অনেকজন ভারী হয়ে গেছে, তখন আর বৃষ্টি হয়েছে। বলা হয় কয়েক কোটি বছর না খালি বৃষ্টি হয়েছে, তাদের কয়েক হাজার বছর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি হয়ে এই যে গর্তরত যেগুলো ছিল সেগুলো সব ভরে গেছে, ভরেই সেগুলো হয়েছে সাগর। আর যে জায়গাগুলো ভরতে পারেনি, উঁচু রয়ে গেছে, সেই জায়গাগুলো হইতেছে স্থল, এবং আমরা যেখানে থাকি, বসবাস করি। তাহলে পৃথিবীর এই জন্য এখন ওই যে ঘূর্ণার সময় সবচেয়ে ভারী যে জিনিসটা, সেটা তো একদম মাঝখানে চলে গেছে। লোহাটা সবচেয়ে ভারী রয়ে গেছে, অ্যালুমিনিয়াম সবচেয়ে হালকা, উপরে রয়ে গেছে। চানাচুরের প্যাকেট দেখবা, ঠিক আছে, দেখো বাদাম গুলো দেখবা সব নিচে চলে যায়। আচ্ছা, এরপরে ভূত্বকের, হ্যাঁ এটার দরকার নেই, এই অংশটুকু বাদ দিবা। এবার আসি পৃথিবীর ভূমিরূপ, অবস্থান ও গঠন কাঠামো। আচ্ছা, পৃথিবীর গঠন কাঠামো কয়টা? তিনটা। একটা কি পর্বত, মালভূমি, সমভূমি। যদি প্রকার ভেদে কথা বলি, পৃথিবী কত প্রকার? পর্বত কত প্রকার? পর্বত 4 প্রকার, 4 প্রকার না 5 প্রকার, দুঃখ। আসলে 4 প্রকার বলছি, আমি এত বড় একটা ভুল বলি নাই, কারণ তোমরা অন্যান্য ইয়ার মধ্যে দেখবা বই পুস্তকে, কিংবা হচ্ছে এই তোমাদের 9-10 এর যে বই ছিল সরকারি বই, সেটার মধ্যে ছিল 5 প্রকার, 4 প্রকার, বুঝছো? শুধু তোমাদের বইয়ের মধ্যে 1 প্রকার বাড়াই দিয়েছে। এবং ইন্টারনেটও দেখবা বা পৃথিবী ইতিহাসে অন্যান্য ভূগোল বইগুলো দেখবা 4 প্রকারই। তো যাই হোক, আমাদের বই যদি 5 প্রকার বলছে, আমরা 5 প্রকারই বলবো। এখানে আমার পণ্ডিতি কিংবা তোমাদের পণ্ডিত করা দরকার নেই। তাহলে 5 প্রকার: ভঙ্গিল, চ্যুতি, ল্যাকলিত, ক্ষয়জাত, আগ্নেয়। আমাদের কি শিখতে হবে? আমাদের শিখতে হবে এইগুলোর মানেটা কি। এই 5 প্রকার তোমার পরীক্ষা জিজ্ঞাসা করবে না যে বলতো 5টা প্রকারের নাম লেখো, এটা তোমার জীবনে কোনো চাইবে না। তোমরা শুধু শুধু প্রশ্ন পড়াকে কঠিন মনে করো। কোন চায় তোমাদের পরীক্ষায় এই 5টি প্রকারের নাম লেখো, তাহলে তুমি 5 প্রকার মনে রাখার দরকারটা কি? তোমার থেকে পরীক্ষায় চাবে, একটা চিত্র দিয়ে বলবে এটা কোন পর্বত, এই একটা বৈশিষ্ট্য দিয়ে বলবে এটা কোন পর্বতের ইঙ্গিত দেওয়া হচ্ছে, অমুকে ঘুরতে গিয়ে একটা পাহাড় দেখছে, এই মনে এটা কোন পর্বতের উদাহরণ। তার মানে তোমাকে বুঝতে হবে যে কোন পর্বতটা, ভঙ্গিল পর্বত দিয়ে কি বোঝানো হইতেছে, চ্যুতি বা চ্যুতি পর্বতটা কিভাবে গঠিত হয়, ল্যাকলিত বলতে কি ইঙ্গিত করতেছে, এটা গঠন প্রক্রিয়া কি, এটা বুঝলে তুমি সব প্রশ্ন উত্তর দিতে পারবা। তার মানে বোঝো বেশি, মুখস্থ করো কম। তারপর আসো মালভূমি। মালভূমির মধ্যেও 3টা, মহাদেশীয় শিল্ড বা এরকম মালভূমি, যেটা প্রায় এটাও প্রায় 5 প্রকারের মধ্যে বলছে। আসলে মালভূমি প্রায় 4 প্রকারই। আচ্ছা, 5 প্রকার দিছে, আমরা মেনে নিলাম। আর তবে মেনে নেওয়া স্বাভাবিক, কারণ পর্বতের যে 5 প্রকার, মালভূমির 5 প্রকার প্রায় সেম সেম, ঠিক আছে। যেমন দেখো, এখানে চ্যুতি রয়েছে, এখানেও চ্যুতি রয়েছে, এখানে ক্ষয়জাত আছে, এখানেও ক্ষয়জাত আছে, এখানে আগ্নেয় আছে, এখানেও আগ্নেয় আছে। তোমাদের বই খুলো দেখো, তোমাদের বই এরকম সমান করে সাজা দেয় নাই। আমি এই এক একটা নোট, পিডিএফ এগুলোর মধ্যে এত স্টাডি করি, এত গবেষণা করি, যে এমন ভাবে সাজানোর চেষ্টা করি যে তোমাদের চোখ বুলে যাতে পড়াটা হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, উদাহরণ দিয়ে বলবে এটা কোন পর্বত। হ্যাঁ, উদাহরণ অবশ্যই বৈশিষ্ট্য দিয়ে বলবো কোন পর্বত। আচ্ছা, হ্যাঁ জুবাই, তাহলে বুঝতে পেরেছো। সমভূমি, সমভূমিও আবার 3 প্রকার: সঞ্চয়জাত, ক্ষয়জাত, আর হচ্ছে ভূ আন্দোলনের ফলে। আসলে এখানে 2 প্রকারটাই তুমি মেন ধরবা। একটা হচ্ছে জমতে জমতে সমান হয়, একটা ক্ষয় হইতে হইতে সমান হয়, আরেকটা কি, আরেকটা কোনো কারণ ছাড়াই ধুম করা হয়ে যায় সমান, ঠিক আছে। এই ধুম করে নাম হইতেছে ভূ আলোড়ন।
তাহলে 3 প্রকার বুঝতে পারলাম। এরপরে আসি, এই যে এটা একটু আগে তোমার দেখিয়েছি যে পৃথিবীতে মূলত পাহাড় পর্বত বলতে কি বুঝায়। এই দেখো, এটা হচ্ছে পাহাড়, মাউন্টেন। এটা হচ্ছে প্লেট কিংবা মালভূমি, আর এইগুলো হইতেছে সমভূমি। তোমরা মালভূমি দেখছো? বাস্তব তো দেখো নেই। মালভূমি মুভিতে দেখছো? স্যার, লজিক এবং সাইকোলজি কি কোর্স আছে? লজিকের পূর্ণাঙ্গ কোর্স নাই, সাইকোলজির কোর্স আছে। সাইকোলজির 100% কোর্স আছে, মানে ওই কোর্সটা এত চমৎকার, এটা শিওর যে এমন করে সুন্দর এত কোনো মানে গুছানো সাজানো, এইটা জানি হয়তো কোনো না কোনো জায়গায় হয়তো কোর্স করতেছো বা করতেছো, সেটার সাথে মিলিয়ে দেখতে পারো। বা কোর্সটা নেওয়ার পরেও যদি বলো যে হ্যাঁ আমি যেখানে করতেছি তারটা তো আরো সুন্দর, তাহলে কোর্সের পুরো টাকা ব্যাক দেওয়া হবে। ঠিক আছে? সাইকোলজি কোর্স আমাদের মডারেটরের সাথে যোগাযোগ করো, করে সাইকোলজি কোর্সটা কিনে নাও মাত্র 200 টাকা। ঠিক আছে? 25 জন্য মাত্র 200 টাকা। আচ্ছা, আবার একটা পূর্ণাঙ্গ 2টা ক্লাস আছে সাজেশন কোর্স, অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে কি কি পড়তে হবে এবং সেগুলোর পক্ষার ব্যাখ্যা, এরকম মাস্টার 2টা ক্লাস তো আছেই। আর এছাড়া প্রত্যেক টপিকের একটা একটা করে বাছাই করা এমসিকিউ গুলো ক্লাসগুলো আছে। আর লজিকের পূর্ণাঙ্গ নাই, লজিকের হচ্ছে 12 টপিকের মধ্যে এই তো এটা 4টা ওটা 4টা মতন আছে। যদি বলো তাহলে এটা পূর্ণাঙ্গ করে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এইটার পরও করতে পারলাম। এরপরে আসি পর্বত উৎপত্তির কারণ। হ্যাঁ, এইটা অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে পড়ো, শোনো। পর্বত উৎপত্তির কারণ, ভূত্বকের টেকটোনিক প্লেটের চলাচল। আচ্ছা, পর্বত কিভাবে উৎপন্ন হয়? পৃথিবীর ওই যে বললাম লাভা বা প্লেট, বা ওই যে পৃথিবীটা যখন গঠিত হয়েছে, আমাদের উপমহাদেশগুলো 7টা মহাদেশ। মূলত পৃথিবীতে একটা প্রশ্ন আসে যে পৃথিবীতে মোট প্লেট কয়টি? 7টি। কি এমন রাখবা? মহাদেশ কয়টি? 7টি। 7টি মহাদেশ, 7টা প্লেট। এখন তাহলে পৃথিবীর 7টা মহাদেশে তোমার কি হতে পারে? এই প্লেট গুলো চলাচল করে। আর এই চলাচল বা একটু সরে যেতে চাইলেই, আমরা নৌকার মতো, তুমি 2 নৌকায় 2 ঠ্যাং দিয়ে দাঁড়ায় আছো, নৌকা সরে গেলে তোমার কি হবে? তুমি আবার চিৎপটাং, তুমি পরে যেমন যাবা। পৃথিবীর পাহাড়টা সৃষ্টি হয় সেই সিস্টেমেই। ঠিক আছে? যে প্লেট গুলো একটু নড়াচড়া করা হয়, ধাক্কা খায় বা নড়ে কিংবা একটু ফুলে উঠে কোন একটা কারণে। তারপরে আসো ভূ অভ্যন্তরে ভূতাত্ত্বিক শক্তি, যেমন ভাজন, চ্যুতি, আগ্নেয় কার্যক্রম, অর্থাৎ ভাঁজ হয়ে যায় কিংবা একটু ফেটে যায়, কিংবা আগ্নেয়গিরি বের হয়। এরপর আগ্নেয়গিরি বিস্ফোরণ, লাভা সঞ্চিত হয়। এগুলো কারণ দীর্ঘমেয়াদী ক্ষয় ও ভূপৃষ্ঠের উপরিভাগ, অর্থাৎ এটা পৃথিবী পাহাড় সৃষ্টি করে না, বরং পাহাড় গঠিত হয়। অর্থাৎ সমান ছিল, একটা জায়গা ক্ষয় হইতে 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 এটা এমন হয়ে যায়, এই জায়গাটা উঁচু হয়ে থাকে, বাস হয়ে গেল পাহাড়। আচ্ছা, পেজে, হ্যাঁ সেটা একটা ভালো করতে পারো, পেজে মেসেজ দিতে পারো। বা আচ্ছা, মাদি স্যার আর কিংবা ইয়া স্যার, শাকত ফারাবি স্যারের ফোন দিয়ে বলো ইয়া করতে, কি বলে, কোর্স স্টুডেন্ট কোর্স চাইতেছে, কোর্সের ব্যাপারে সহায়তা করতে বা মেসেজে রিপ্লাই দিতে। ও কই দিবা? এটা দিই তাহলে, ফারাবি স্যারের ফোন দাও। দেখো ফারাবি স্যার আছে, দেখে ফোনটা বলো তো মেসেজে রিপ্লাই দিতে। হ্যাঁ, তো আমরা এটা সুন্দর আলোচনা গেল। তারপরের অংশতে যাই। তোমরা একটু ভিডিওটা শেয়ার দিয়ে রাখো। ঠিক আছে? আমি এই শুরুর দিকে তোমাদের এই নিশ্চয় অনেক হাজার হাজার স্টুডেন্ট বা শত শত স্টুডেন্ট ক্লাস করেছি, এরপরে এই কয়জন স্টুডেন্ট ক্লাস করাটা খুব কঠিন হয়ে যায়। তো আশা করি আস্তে আস্তে তোমাদের সহায়তায় বা তোমাদের অংশগ্রহণে দিনকে দিন আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়বে, সে আশা রাখতেছি। এবার দেখো, এই জায়গাটা একটু মনোযোগ দিও, ফুল মনোযোগ, অনেক বেশি মনোযোগ দিও, কারণ এই জায়গায় তোমার ফুল পড়াটা। কারণ এই যে তোমাদের বহুপদী যে প্রশ্নটা আসে এখান থেকে, বৈশিষ্ট্য কিভাবে গঠিত হয়েছে, তারপরে হচ্ছে সৃজনশীল যেটা আসে সেটা এখান থেকে, উদাহরণ এইখানে এমসিকিউর মূল মাস্টার জায়গাটা হইতেছে এইটা। ওকে? তাহলে এই জায়গাটা বেশি মনোযোগ দিবা। এটা আমি একদম প্রতি বাক্য টু বাক্য করবো, লাইন টু লাইন পড়াবো। আর যে যে জায়গাগুলো দাগ দিয়ে দিব সেটা একটু মানে তোমারও যে বইয়ের যেখানে থাকবে সেখানে দাগ দিয়ে ফেলবা। হুম? আচ্ছা, আচ্ছা এটা একটু বলো তো আনিকা, তুমি কি 25-এর ব্যাচ না 26-এর ব্যাচ? যদি 26-এর ব্যাচ হয় তাহলে তো ফপি পাবা। 25-এর যদি হয় সেই ক্ষেত্রে
কি 26 হয়েছে যুক্তিবিদ্যা তো ক্লাস আছে, কোর্স আছে, চলতেছে। 26 না 25 সেটা একটু বলো। এরপর আসো ভঙ্গিল বা ভাঁজ পর্বত। আচ্ছা, ভঙ্গিল বা ভাঁজ পর্বত কাকে বলে এটা তোমাদের আমি একদম একটা প্র্যাকটিক্যাল দেখাবো। ধরো এই একটা পৃষ্ঠা, ঠিক আছে? এই পৃষ্ঠাটাকে আমি কি করলাম, একটা যদি সমান জায়গা থাকতো, আমি যদি দুই পাশ থেকে চাপ দিতাম, ধরো আমি চাপ দিলাম, চাপ দিয়ে খুললাম। আচ্ছা দেখো, চাপ দিলাম, এখন খুললাম। খোলার পর দেখছো জায়গাটা কেমন দেখা যাচ্ছে? দেখো একটা জিনিস, লেখকরা দেখো, এই জায়গাটা ঢালু, এই জায়গাটা উঁচু, এই জায়গাটা উঁচু, এই জায়গাটা নিচু, এই জায়গাটা উঁচু, এইটা নিচু, এইটা উঁচু, এই এরকম। তোমরা মনে করো পাহাড় মানে মনে হয় এরকম একটা জিনিস, এরকম চোখা হয়ে থাকে না, এটা পাহাড় না। পাহাড় মনে করো তোমরা চট্টগ্রাম যদি যেয়ে থাকো, এটা কি পুরো একটা এলাকা, পুরো এলাকাটাই পাহাড়। এই পুরো এই জায়গাটা উঁচা, এই জায়গাটা ঢাল, গাড়িগুলো এমনি 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 করে করে তারপরে কিন্তু যায়। মূলত ও 26 তাহলে সবগুলো কোর্সই আছে, ঠিক আছে? 26 সবগুলো কোর্স আছে। তোমরা আপাতত আমাদের যে পিডিএফ গুলো রয়েছে, সেই পিডিএফ কোর্সটা কিনলে আমরা ধরে নিব তারা আমাদের 26 কোর্স গুলো করবে। 26 কোর্স গুলো আমরা শুরু করতে চেয়েছিলাম, দেখলাম অনেক কঠিন হয়ে যাইতেছে, মানে এই মুহূর্তে সময় দেওয়া, কারণ আমরা এখন পিডিএফ গুলো গুছাচ্ছি, নোট গুলো গুছাচ্ছি। আগস্টের 10 তারিখে 26 কোর্স গুলো লঞ্চ হবে, ঠিক আছে? আপাতত 25 যে আমরা ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, এই ক্লাসগুলো 26টা করতে থাকো। তবে তখন তোমাদের যে কোর্সগুলো হবে, সেই কোর্সের দাম হবে প্রতিটা কোর্স 900 টাকা। কিন্তু যারা এখন পিডিএফ কোর্সগুলো কিনে রাখবা, তারা সেই কোর্সগুলো অন্তত মানে 60% বা 40% ডিসকাউন্ট, অর্থাৎ 400 বা 500 টাকা পেয়ে যাবা। এই জন্য এখন পিডিএফ যে কোর্সগুলো আছে, অর্থাৎ 40 টাকা 90 টাকা, এটা কিনে রেখে দাও, কারণ এইটা যারা কিনে রাখবে তাদের ডকুমেন্টে স্ক্রিনশটে আমরা পরের কোর্সে 50% দিয়ে তাদের প্রবেশ করাই দিব। কারণ আগস্টের 10 তারিখে যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টই পরে হলেও কিনতে হবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে ভঙ্গিল পর্বত কি বুঝাই দিলাম। যেমন আমাদের যে হিমালয়, একটা জিনিস মনে রাখবা, ভঙ্গিল পর্বতটা যেহেতু এরকম ভাঁজের পরে সৃষ্টি হয়, এই জন্য এটা কিন্তু একটা না, বিশাল এলাকা ধরে ভঙ্গিল পর্বত, মানে এটা পুরো একটা দেশ হতে পারে, এমন দেশ হতে, পুরো দেশ ভরে পাহাড়, পুরো দেশটা একটা ভঙ্গিল পর্বত। যেমন হিমালয়, এটা কি একটা, অনেক বড়। আচ্ছা একটা আমি প্রশ্ন করে তোমাদের বুঝাই রাখি, অনেকে বুঝে না, স্যার হিমালয় বলে, আবার বলে এভারেস্ট। সে এভারেস্ট জয় করেছে, সে এভারেস্ট জয় করেছে, সে কি হিমালয় জয় করেছে না এভারেস্ট জয় করেছে? হিমালয় নেপালে, এভারেস্ট নেপালে, তাহলে এটা কোন জায়গায়? এভারেস্ট এক জায়গায়, হিমালয় আরেক জায়গায়। এই প্রশ্ন উত্তর কি কেউ জানো? হিমালয় আর এভারেস্টের দেখি তো কেউ এই প্রশ্নের উত্তর কি জানো কিনা, নাকি প্রশ্ন আছে একটু করো তো। দেখো প্রথমে বলি, আসলে ওইখানে যত পাহাড় আছে, এই যে ভঙ্গিলের সৃষ্টিটা হয়েছে, এটার নাম হচ্ছে হিমালয়। হিমালয় অনেকগুলো পর্বতমালা, হিমালয় পর্বতের নাম না, হিমালয় হচ্ছে পর্বতমালার নাম, মানে অনেকগুলো পাহাড়ের সমন্বয় যেটা, সেটা হচ্ছে হিমালয়। এবার আসি আন্দ্রিজ। আন্দ্রিজ কি? আচ্ছা হিমালয়। আর এই হিমালয় গুলোর মধ্যে যতগুলো পাহাড় আছে, পাহাড়ের মধ্যে সবচেয়ে উঁচু যে পাহাড়টা, সেই জায়গাটার নাম হইতেছে এভারেস্ট। এবার কি বুঝতে পেরেছো? হিমালয়ের সবচেয়ে উঁচু স্থান এভারেস্ট। মাশাআল্লাহ, কে মাশরাফি তো জানো তাহলে, নাকি মেয়েরা তাহলে জানতা না, নাকি মাশরাফি মাশরাফি রহমান তাহলে তো ছেলেই। হ্যাঁ আচ্ছা, মাশরাফি তাহলে জানো, মেয়েরা তাহলে জানতা না। হ্যাঁ, এরপর আন্দ্রিস, এটা পর্বত, আলপস পর্বত। এবার আসো চ্যুতি বা স্তূপ পর্বত। চ্যুতি স্তূপ পর্বতের থেকে এক ব্ল্যাক মাউন্ট, এবং ব্ল্যাক মাউন্ট এটা কোথাও অবস্থিত, এই প্রশ্নটা আসে উদাহরণের ক্ষেত্রে। আর ভঙ্গিলের তিনটাই গুরুত্বপূর্ণ, তিনটাই প্রশ্ন আসে। আচ্ছা আমি একটু দাগ দিয়ে দিই কোনটা কোনটা প্রশ্ন আসে। ব্ল্যাক হিলস, হেনরি, এখানে তিনটাই। তার মানে এই ক্ষয়জাত ভূমির একটা প্রশ্ন হয়তো আমি দেখি না, কখনো আসে না, বাকি সবগুলো গুরুত্বপূর্ণ, পরিস্থিতি তো সবটাই পড়ে ফেলো। আচ্ছা তাহলে এবার চ্যুতিটা বুঝলাম, চ্যুতিটা কেমন হয়? চ্যুতির কারণে এক অংশ উপরে উঠে গিয়ে পর্বত গঠিত হয়, অর্থাৎ এই কারণটা এরকম, এটা দেখো এই যে এরকম। আমার ছোটকালে বাবা বাসা আসবে কিনা, একটু খেলাধুলা করতা না, কিভাবে চোখ বন্ধ করে করতা, যে চোখ বন্ধ করে হাত মিলা হাত মিলা হাত মিলা, দেখি তো মিলছে কিনা। এই যে দেখতা কি, একটা আঙ্গুলের উপর উঠে গেছে। চ্যুতি হইতেছে এরকম, দুইটা প্লেট এমন করে বাড়ি খেয়ে একটা প্লেট উপর দিকে উঠে যায়, এটা হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। তারপরে আসো ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বতটা কি? ল্যাকোলিথ পর্বত হইতেছে, তোমার মুখে ব্রণ উঠে না? কার কার মুখে ব্রণ উঠে? তারা একটু সাবান টাবান দাও।
তোমার মুখে যে ব্রণটা উঠে এটা একটা তোমার ল্যাকলিথ পর্বত। তোমার মুখে ব্রণটা কেন উঠে? ভিতর থেকে পুষ জমে কিংবা ময়লা কিংবা ব্যাকটেরিয়া কিংবা নোংরা জমে এটাকে ধাক্কা দিয়ে জায়গাটা উঁচু করে ফেলে। ল্যাকলিথ পর্বত হচ্ছে তাই। অর্থাৎ পৃথিবীর ভিতরে যে পুঁজ, পৃথিবীর ভিতরে যে লাভা, সেটা একটু ধাক্কা দেয়, ধাক্কা এটা বের হয়ে আসে না। ওই তুমি যদি ল্যাকলিথ পর্বতকে একটু ফুটা করো তাহলে ভিতর থেকে লাভা বের হয়ে আসবে, ইয়ার মতন, ব্রণের মতন। ঠিক আছে, আর কেউ দিয়া উদাহরণ দিও বলো। আচ্ছা, তাহলে ল্যাকলিথ পর্বত হচ্ছে এরকম, যেখান থেকে কি হয়ে আসে, এই কি বলা যেতে পারে এটাকে, অর্থাৎ ভিতরের লাভাগুলো চাপের ফলে ভূপৃষ্ঠটা হালকা একটু উঁচু হয়ে যাওয়াটাকে ল্যাকলিথ পর্বত বলে। ল্যাকলিথ পর্বত সিঙ্গেল টাইপের হয়, এটা ভঙ্গিল পর্বতের মতো বিশাল এলাকা জুড়ে হয় না, একটা ছোট্ট একটা সিঙ্গেল জায়গায় উঁচু হয়ে রয়েছে একটা পর্বত, এটাই হতে পারে ল্যাকলিথ পর্বত। এরপর আসো, আচ্ছা রকি কোন শ্রেণী পর্বত? যত এরকম উদাহরণ পাবা, আমার মতে, আমি শিওর না কিন্তু কিন্তু আমার মতে রকি ভঙ্গিল পর্বত। আমি এই অংশগুলো ভালো করে বোঝার কারণে এই বিষয়গুলো এখন আমার সাথে একটু মিলে দেখতে পারো। রকি যদি সত্যি ভঙ্গিল পর্বত হয় তাহলে একটু হাততালি দিও, আমি একটু হাততালি দিব, যে এই জিনিসগুলো কিন্তু আমার এত মুখস্থ না, ঠিক আছে, কিন্তু ওই যে বিষয়গুলোকে আমি এইভাবে করে পড়ার কারণে, বিষয়গুলো এইভাবে করে বোঝার কারণে এমনি শুনলে বুঝতে পারি। কারণ কি দেখো, রকি হইতেছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় পর্বত, সবচেয়ে মানে বড় পর্বত বা বেশি পর্বত। যখন এই দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বলতেছে, বুঝতে পারতেছি বিশাল জায়গা নিয়ে, অনেক অনেক জায়গা নিয়ে এটা গঠিত। সুতরাং এই জন্য এটা কি হবে, ভঙ্গিল পর্বত, আমার মতে ভঙ্গিল পর্বত। তারপর তোমার দেখে নাও। এরপর ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত হচ্ছে এরকম যে একটা সমান জায়গা ছিল, একটা জায়গা ক্ষয় হইতে হইতে কিংবা আশপাশে কয়েকটা জায়গা ক্ষয় হতে হতে জায়গাটা উঁচু হয়ে রয়েছে, এটা হইতেছে ক্ষয়জাত পর্বত। অর্থাৎ দীর্ঘদিন ক্ষয়ের ফলে নিচু অঞ্চল ক্ষয় হয়ে যায়, পর্বত আকার উঁচু এলাকা থেকে যায়, এটা হইতেছে ক্ষয়জাত। আর আগ্নেয় পর্বত কোনটা? আগ্নেয় পর্বত হইতেছে এই যে ল্যাকলিথ পর্বত আর আগ্নেয় পর্বতের মধ্যে মিল আছে। অর্থাৎ একটা পর্বত প্রথমে ল্যাকলিথ হয় ভিতর থেকে, হ্যাঁ সেটা একটা পিন কমেন্ট করে দিন, এটা ভালো। আচ্ছা হ্যাঁ, মডারেটর যে দেখতেছেন আপনাকে বলবো একটা পিন কমেন্ট করে দিন, বারবার ক্লাসের মাঝখানে তো এই মেসেজ দেওয়া লাগবে না। ভাই পিডিএফ কি দিবেন? পিডিএফ দিব কিনা বলতেছি। আচ্ছা, পিডিএফ এর বিষয় যেটা আসছে সবাইকে জানায় রাখি, পিডিএফ তুমি কোথায় পাবা? পিডিএফ গুলো হচ্ছে আমরা প্রত্যেক ক্লাসের শুরুতে আমাদের হোয়াটসঅ্যাপ ডাউট সলভ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। যদি যুক্ত হয়ে যাও তাহলে তুমি পিডিএফ এমনি পেয়ে যাবা, ঠিক আছে, তোমাকে আলাদা করে দিতে হবে না, ক্লাসের আগে পিডিএফ পেয়ে যাবা। কিন্তু পিডিএফ মিস করছো, পরে জ্ঞান জ্ঞান করতেছো, স্যার পিডিএফ কই, পিডিএফ দেন, এগুলো ভাই পরে দিতে পারবো না। তোমাদের এই জ্ঞান জ্ঞানানিতে কি হয়েছে, আমরা এখন একটা অনেক টাকা খরচ করে ওয়েবসাইট নিছি, এখনো তোমরা পিডিএফ চাইও না। এইখানে দেখো, এই যে লাইভটা করতেছো এটা ফ্রি, হ্যাঁ কই, আচ্ছা, তো লাইভ মিস করলে পরে তারপরে যখন তুমি আবার এটা দেখতে চাবা তখন তোমাকে পিডিএফটা, মানে পিডিএফ বা ক্লাসটা সেই ওয়েবসাইটে দেখতে হবে। কই গেল? আচ্ছা আসুক, আমরা ক্লাস করি। হ্যাঁ, সেখানে তুমি পাবা পিডিএফটা কোথায়। ওকে, আমাদের ওয়েবসাইটে যাও, সেখানে দেখো সুন্দর করে সাজানো আছে। এবার আগ্নেয় পর্বতটা কি? আগ্নেয় পর্বত হচ্ছে ভেতরের যে কি বলা যায় আগ্নেয়গিরি, সেটা ফুঁড়ে বের হয়ে যায়, বের হতে হতে লাভাটা এরকম করে জমতে 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 একটা পাহাড়ের মতন হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ মনে রাখবা, এই জন্য দেখবা আগ্নেয় পর্বতে কিন্তু জ্বালামুখ থাকে মোমের মতন। 25-এর জন্য পিডিএফ গুলো দিয়ে দেয়, 25 বলো 26 বলো, একটা টাকা পিডিএফ দেওয়াটা অনেক ঝামেলা, বুঝতে পারছো? তোমাদের ওই পিডিএফ এ যতটুকু সময় তৈরি করতে অনেক সময় লেগেছে, এই জন্য এইটুকু অন্তত কি টাকা পয়সা খরচ করো, পিডিএফ গুলো কিনে নিও, ঠিক আছে। স্যার সঞ্চয়জাত আগ্নেয় পর্বত কি একই নাকি ভিন্ন? হ্যাঁ একই, কারণ আগ্নেয় পর্বতই হচ্ছে সঞ্চয়জাত, অর্থাৎ আগ্নেয়গিরির লাভা সঞ্চয় হয়ে হয়েই মূলত যে পর্বত তৈরি হয় তাই হচ্ছে সঞ্চয়জাত পর্বত। আচ্ছা, এখানে শিফা আক্তার সুমনাকে আমি একটা হাততালি দিব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে ক্লাসগুলোর মধ্যে কিছু ভালো স্টুডেন্ট থাকলে বাকি সবারই উপকৃত হয় আর সম্ভাবনা থাকে, কারণ তাদের একটা প্রশ্ন থেকে বাকি অন্যরাও একটা জিনিস জেনে নিতে পারে, শিখে নিতে পারে। তো আমি এখানে এই জন্যই আরো অনেক অনেক স্টুডেন্টদের আশা করি, দেখা করি।
তাদেরকে চাই যে তারা আসুক, তাহলে কি হবে, অনেক স্টুডেন্টদের প্রশ্ন থেকে আমরা সবাই শিখতে পারবো। আচ্ছা, তারপরে ওকে, এবার একটু সহজ করে দেখে নাও, যা আমি বলেছি সেটা উদাহরণ দেখো। এই যে ভঙ্গিল পর্বত, দুই পাশ থেকে চাপ দেওয়ার পরে এরকম ভাঁজ হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। এটা পৃথিবীর হিমালয়, আন্দিজ, আল্পস পর্বত এটার উদাহরণ। তারপর হচ্ছে দেখো চ্যুতি পর্বত। চ্যুতি পর্বতটা কি, এরকম বিচ্যুতি ঘটে, একটা উঁচু একটা নিচু কিংবা প্লেট ঢুকে যায়। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টটা গুরুত্বপূর্ণ, মনে রাখো ব্ল্যাক ফরেস্ট প্রশ্ন হয়। ব্ল্যাক মাউন্টেন এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, ল্যাকোলিথ পর্বত হচ্ছে, দেখছো ল্যাকোলিথ পর্বত নিচ থেকে লাভা ধাক্কা দিচ্ছে, জায়গা একটু উঁচু হয়ে গেছে, এটা হচ্ছে ল্যাকোলিথ পর্বত। আগ্নেয় পর্বত কি, নিচ থেকে লাভা বের হয়ে হয়ে জমে 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 সঞ্চয় হয়ে হয়ে পর্বতের সৃষ্টি করেছে। আচ্ছা, ওয়েবসাইট দেখাবো। ওকে, আচ্ছা ওয়েবসাইটটা আমাদের আলোচনাটা প্রায় শেষ হলে পরেই আমরা তোমাদেরকে ওয়েবসাইটটা দেখাবো। কারণ ওয়েবসাইট হইতেছে তোমাদের সে আলাদিনের প্রদীপ। কারণ কি, তোমরা চাও না আলাদিনের প্রদীপ ঘষা দিব আর সবকিছু পেয়ে যাবো, এই দেখো ওয়েবসাইটের মধ্যে তুমি ঘষা দিবা পেয়ে যাবা। 25, 26 সাথে যারা আছো এখানে ঘষা দিলে, হ্যাঁ, তা তোমার 26, 27-এর যে কোর্স গুলো আছে সেগুলো তোমরা এরকম পেয়ে যাবা। তারপরে মনে করো 25-এর স্টুডেন্ট যারা আছো, 25 ক্লিক করলে, আচ্ছা লোডিং হচ্ছে। আচ্ছা, এটা তোমাদের দেখাই এই মুহূর্তে তোমাদের যেটা দরকার, যারা পিডিএফ এর কথা জিজ্ঞেস করেছো। এরকম লোডিং হইতেছে কেন? আচ্ছা লোডিং হোক, আমরা ক্লাসে যাই। তা ঠিক আছে, উদাহরণগুলো পেয়েছো। আচ্ছা, এই জায়গার মধ্যে যে 4টা উদাহরণ আছে, 4টা উদাহরণই অনেক গুরুত্বপূর্ণ। 4টা এই মুহূর্তে পারলে মুখস্থ করে ফেলো। স্যার পিডিএফ পাওয়া যাবে, দেখান ওয়েবসাইটটা একটু দেখান। আচ্ছা ওয়েবসাইটটাও দেখাচ্ছি, মানে লোডিং হইতেছে, আর পিডিএফটা দেখাবো। এই দেখো, ফুজি বলতে ফুজিয়ামা, এটা জাপান অবস্থিত। কিলিমানজারো এটা হচ্ছে আফ্রিকা অবস্থিত। কিলিমানজারোটা আফ্রিকা অবস্থিত, মনে রাখার একটু চেষ্টা করবা। ভিসুভিয়াস এটা ইতালিতে অবস্থিত। হাওয়াই দ্বীপের মনোলিয়া, আচ্ছা আমার একটা প্রশ্ন এসেছিল যে মনোলিয়া এটা কোন ধরনের পর্বত, হাওয়াই দ্বীপের মনোলিয়া এটা কোন ধরনের পর্বত। তো আমি আগ্নেয় পর্বত দাগ দেওয়ার পরে যখন হয়ে গেছে, তো আমার কাছে ভালো লাগলো এই জন্যই। দেখো মনোলিয়া যে কোন পর্বত এটা আমি জানি না, কিন্তু এইটা আমি জানি যে হাওয়াই দ্বীপ গঠিত হয়েছে আগ্নেয় পর্বত দ্বারা কিংবা আগ্নেয়গিরি দ্বারা। তাহলে দেখছো একটা তথ্য আমাকে আরেকটা তথ্য পাতে সহায়তা করতেছে। এই জন্য তুমি যতটুকু পারো পড়ে নাও, বাকিটা তোমার পড়া হবেই, মানে বাকিটা তোমাকে সহায়তা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমাদের আজকে 25-এর থেকে 26 স্টুডেন্ট বেশি। যদি এটাই হয় তাহলে আমরা 26 নিয়ে একদম বাদ দিয়ে দিব, 26 দিন নিয়ে আর চিন্তা বাদ দিয়ে, 25 দিন নিয়ে বাদ দিয়ে 26 দিনে চিন্তা করে নতুন করে সুন্দর করে 26 দিনে আমরা ঘর সংসার শুরু করব। ঠিক আছে, তোমাদেরই ক্লাস বা তোমাদের সিলেবাস অনুযায়ী পড়ানো শুরু করবো। আমরা 25-এর দেখে টপিক একদিন না করে একদিনই সব টপিক আলোচনা করে ফেলতেছি। স্যার কলোরাডো কোন ধরনের, এটা মনে নাই, কিন্তু কলোরাডো হইতেছে এটা কলম্বিয়াতে অবস্থিত। অপশন দিতে হবে, অপশন দেখলে লিখতে পারবো কিনা। আচ্ছা, তারপরে আসো মালভূমির বৈশিষ্ট্য। এবার মালভূমির কথা বলছি, মালভূমির বৈশিষ্ট্য আলাদা করার কিছু নাই, কারণ মালভূমিটা কি সেটা বুঝিয়েছি যে এটা হইতেছে পর্বত, এটা হচ্ছে সমভূমি, আর যেটা এরকম উঁচু হয়ে তারপরে সমান সেটা হচ্ছে কি মালভূমি। তাহলে মালভূমির বৈশিষ্ট্য কি, উঁচু ও সমতল এবং বিস্তৃত সমতল। পাহাড়ের চেয়ে কম উঁচু, দেখো পাহাড়ের থেকে একটু কম উঁচু, কিন্তু সমভূমির থেকে বেশি, তাহলে সমভূমি থেকে একটু বেশি উঁচু। সাধারণত এক বা একাধিক পাশে খাড়া ঢাল থাকে, এই যে এই পাশে বা একটা যে কোনো পাশে অনেক খাড়া ঢাল থাকে। আচ্ছা 25 কি বাদ দিয়ে দিব, তুমি 25-এর, তোমরা যদি 25-এর হও, এইখানে 25 স্টুডেন্টদের ভরা থাকার কথা, সেই স্টুডেন্টরা কই? পরীক্ষার আগে এত দারুণ ক্লাস হচ্ছে, সেখানে তোমাদের বন্ধু বান্ধব কিংবা আরো যারা আছে সবাই মিলে ক্লাস করার কথা, বা তোমরা নিজেরা ফোন দিয়ে এরকম একটা ফ্রি জিনিস যেতে পাচ্ছ, সবার সাথে আলোচনা করে, একজনের সাথে আলোচনা করে যে ঠিক আছে আমরা কলেজে যারা আছি, এই ব্যাচে যারা আছি সবাই মিলে মানবিজ্ঞানে এরকম কমেন্ট করে হলেও কি করব, ক্লাস অ্যাপ্লাই করে নিব। এইটা তোমরা করবা, সেখানে তোমাদের তো অংশগ্রহণই দেখতেছি না, বরং কমেন্ট যা পাইতেছি 26-দের। আচ্ছা, তাহলে সাধারণত এক বা একাধিক পাশে খাড়া ঢাল থাকে। তোমরা মুভি দেখো না, হিন্দি মুভির মধ্যে যে নায়ক লাভ দেয়, নায়িকা লাভ দেয়, বাইক পড়া যায়, গাড়ি পড়া যায়, এটা মধ্যে সমস্ত মালভূমির মধ্যে। পৃথিবীর ওই যে ইন্ডিয়া যত মুভি টুভি হয় সব একটা মালভূমির আন্ডারেই হয়।
স্যার সবার তো নাই ভূগোল সাবজেক্ট, সবার নাই কে বলছে? যাদের আছে তারাই ক্লাস করবে, আমি সবাইকে করতে বলতেছি? তোমাদের 25-এর অন্তত ভূগোলে 30 থেকে 40 হাজার স্টুডেন্ট কি দিবে, পরীক্ষা দিবে। হ্যাঁ, তাই 30 থেকে 40 হাজার স্টুডেন্ট কি লাগবে না? আমি মনে আছে গত বছর এই ভূগোল ক্লাসের আগে আবু সাইদ যেদিন মারা যায় তার আগের দিন বোধ হয়, না জানি সেই দিনই ক্লাস নিয়েছি, স্টুডেন্ট হয়েছিল 48,000। লাইভে হয়তো প্রায় 600 থেকে 700 স্টুডেন্ট ছিল, ক্লাস শেষ হওয়ার পরে এই ভিডিও দেখছে প্রায় 48,000 স্টুডেন্ট, এবং এটা 1 থেকে 2 দিন পরে সেটা প্রায় 64 বা 68 স্টুডেন্ট হয়েছে। সে তারা কই? আচ্ছা যাক, তোমাদের চেষ্টাটা আসলে করেছো, চেষ্টা করতে থাকো, আর একটু মন থেকে চেষ্টা করো। হ্যাঁ, এবার মালভূমির উদাহরণগুলো দেখি। মালভূমির মধ্যে আমি যা দেখছি, দেখছো? মালভূমির মধ্যে শুধু এই দুটো উদাহরণ মনে রাখো, বাকিগুলো যদি মনে রাখতে না পারো চেষ্টা করো না, কারণ এই দুটো একটু বেশি আসে, মেক্সিকো মালভূমি আর কি জাভা মালভূমি। বাকিগুলো হয়তো পড়লে পড়বা, নাইলে নাই। দেখো, আচ্ছা ওয়েবসাইটের কথা বলে রাখি, আমাদের ওয়েবসাইটে তুমি একটা রেজিস্ট্রেশন করে রাখো, বাকি কিছু তুমি এমনি আস্তে আস্তে এমনিতেই পাবা সবকিছু। এবার দেখো, মহাদেশীয় শিল পৃথিবীর প্রাচীনতম কঠিন শিলা স্তরের গঠিত খনিজে সমৃদ্ধ। উদাহরণ পেনিসুলার এবং মালভূমি। আচ্ছা এগুলো কিছু নাই, মহাশিল চ্যুতি মতি এগুলো দরকার নেই, তুমি শুধু এতটুকু মনে রাখবে। এইটা একটা প্রশ্ন আসে, পর্বত মধ্যবর্তী মালভূমি সেটা কি? মালভূমিটা ছিল পাহাড়ি, কিন্তু কোন এক পাহাড়গুলো ক্ষয় হতে হতে পাশে পর্বত রয়ে গেছে, মাঝখানে জায়গাটা মালভূমি হয়ে গেছে, এটার নাম হইতেছে পর্বত মধ্যবর্তী মালভূমি। এছাড়া বাকিগুলো আর কিছু না, বোঝার কিছু না, সবাই এমনি বুঝো। আগ্নেয়জাত মালভূমি, আগ্নেয়গিরি লাভা জমে জমে যেটা হয়েছে সেটা আগ্নেয়জাত মালভূমি। কোন প্রশ্ন থাকলে একটু রিপিট করে বলো, স্যার ওটা আবার সেটা একটু পরে এরকম করে প্রশ্ন করতে পারো। মালভূমি কিভাবে গঠিত হয়? পাহাড় যে কারণে গঠিত হয়, মালভূমি ঠিক একই কারণে গঠিত হয়, কারণ মালভূমি আর পাহাড়টা প্রায় সেম জিনিসই, শুধু পাহাড়টা একটু উঁচু নিচু থাকে আর মালভূমিটা অনেক সমান থাকে। তাহলে ভূআলোড়ন ভূপৃষ্ঠের অংশ উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয়, যেমন টেকটোনিক প্লেটের সংঘর্ষ। ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়া আছে, এটা একদম পাহাড়ের সাথে সম্পূর্ণভাবে মিল। এরপরে সমভূমি, সমভূমির বৈশিষ্ট্য। বিস্তৃত সমভূমি সমতল বা সামান্য ঢালু ভূমি, সমুদ্রপৃষ্ঠ থেকে তুলনামূলক কম উচ্চতায়। আচ্ছা সমভূমি কিছু নেই, সমভূমি এটার বৈশিষ্ট্য বোঝার কিছু নেই, সমান যেটা সেটাই হচ্ছে কি সমভূমি, যেখানে আমরা বসবাস করি, পাহাড়ি কাজগুলো করি। হ্যাঁ, সমভূমির এইটা একটু গুরুত্বপূর্ণ, এই যে এই জায়গাটা যেটা আছে সেটা একটু দেখো, এটা একটু দেখতে হবে। কি কি? পলল শাখা। পলল শাখা কি? দেখো, পলল মানে হচ্ছে পাহাড়ি এলাকা থেকে পলিমাটি নিচে নেমে এসে পাখার মতন গঠন করে। এই যে জিনিসটা দেখতে এরকম, পাহাড়ি এলাকা থেকে, মানে জিনিসটা দেখতে কেমন দেখাবো, কোন পাশ দিয়ে দেখাবো? কোন খালি জায়গা থাকলে ওখানে দেখাতে পারতাম। ধরো এই জায়গাটা দেখাই, অর্থাৎ ধরো যে পাহাড় না, ধরো এরকম পাহাড়, পাহাড় থেকে এই এরকম করে পানি গড়িয়ে গড়িয়ে এরকম করে আস্তে আস্তে এরকম করে আসে, তো এই যে গড়িয়ে গড়িয়ে বেঁকা বাঁকা হয়, তো দেখতে দেখতে এই যে পাখার মতন হয়, এই জন্য নাম দিছে পলল পাখা। ঠিক আছে, পলল বা পাখা সমভূমি, এই জন্য বলছে পলল পাখাটা মনে রাখবে এভাবে, যে পাহাড়ি এলাকা থেকে পলিমাটি, পাহাড়ির যে মাটিগুলো ধুয়ে ধুয়ে পানির সাথে ধুয়ে ধুয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে, এরপর নেমে এসে পাখার মতন গঠন করে। এই হচ্ছে, এটা হচ্ছে নেপাল ভারত সীমান্তের। হ্যাঁ আচ্ছা, সেটা দেখালাম। এবারে প্লাবন সমভূমি, নদীর প্লাবনের ফলে গঠিত উর্বর ভূমি। এটা কেমন? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে যে সমভূমিটা আছে সেটার মধ্যে এভাবে গঠিত হয়েছে। আচ্ছা তোমরা বলো তো প্লাবন মানে কি, এটা বলো, তাইলে আমি উত্তরটা করে দিব। সবাই এখানে যারা যারা ক্লাস করো তারা একটু কমেন্ট করো, প্লাবন বলতে তুমি কি বুঝো, তাইলে তোমার উত্তরটা চলে আসবে। আমি একটু পানি খাইনি। ইয়েস, বুঝতে পেরেছো, প্লাবন মানে হচ্ছে বন্যা, তার মানে হইতেছে বন্যার পানির কারণে যে উঁচু নিচু থাকুক সেই পানির স্রোতে, পানির তোরে বা পানির নাব্যতার কারণে জায়গাটা সমান হয়ে গেছে। বাংলাদেশে যত সমভূমি আছে সবগুলো হচ্ছে প্লাবন সমভূমি, এই তো বুঝতে পেরেছো। এরপর আসো বদ্বীপ। বদ্বীপটা কি? বদ্বীপটা হচ্ছে বয়ের আকৃতির দ্বীপ,
এটা আবার কি জিনিস এটাও একটু বুঝাই দিই। এটাও ব আকৃতির ফলে সৃষ্টি হয়। আচ্ছা এখানে বুঝাই। যেমন মনে করো নদীর পানি আসতেছে আসতেছে এদিক দিয়ে, আস্তে আস্তে এখানে কি হইলো, একটা মনে করো পাথর জমেছে, পাথর পাথর আটকেছে। এরপর তুমি মনে করো নদীতে নেমে গোসল করতে নেমে লুঙ্গি পরে গোসল করতে নামার পরে উঠার পরে দেখো লুঙ্গি নাই, তোমার লুঙ্গি কই গেছে, তোমার লুঙ্গিটাই এই পাথরে আটকে গেছে। ঠিক আছে, তুমি যে কি যে সৃষ্টি করে ফেলাইতে তুমি জানো না, তোমার এই হয়তো তোমার লুঙ্গি নাই, হয়তো ইজ্জত গেছে, কিন্তু তুমি কিন্তু একটা অনেক বড় জিনিস সৃষ্টি করে ফেলতেছো। সেটা হচ্ছে তোমার এই লুঙ্গিটা এখানে আটকানোর কারণে এই যে পানিটা এই পাশ দিয়ে চলে চলে যাবে, এইখানে তখন কি সৃষ্টি হবে, আরেকটা পাথর, আরেকটা এরকম শ্যাওলা, আরেকটা হচ্ছে কচুরিপানা, আরেকটা হচ্ছে খের, আরেকটা পাথর, আরেকটা ইট, জমে 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 এইখানে কি হবে, এরকম জমতেই থাকবে, আর পানি শুধু দুই পাশ দিয়ে চলে যাবে। এই দুই পাশে চলে যাওয়ার পরে এইখানে একটা কি হবে, এরকম একটা দ্বীপের মতন সৃষ্টি হবে। তাহলে দ্বীপের মতন সৃষ্টি হইলে বুঝতেছো এটা কি জিনিস, এইটা দেখতে অনেকটা বর মতন না, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বদ্বীপ। বদ্বীপ সমভূমি, অর্থাৎ ব আকৃতির তীর কোণাচার দুই পাশের নদী চলে গেছে, পাশে একটা সমান একটা ভূমি সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে বদ্বীপ সমভূমি। আচ্ছা তাহলে ক্লাসের শেষে লুঙ্গি খুঁজে পাইও, ক্লাসের শেষে লুঙ্গি খুঁজে নিও। তারপরে আসে লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি দেখছি স্টার চিহ্ন দিয়ে রাখছি। লোয়েসটা এত আহামরি গুরুত্বপূর্ণ না, তবে প্রশ্ন যখন আসে তা আমাদের বুঝতে কষ্ট হয়, এই জন্য এটা ইঙ্গিত দিয়ে দিছি। আচ্ছা আমার লুঙ্গি না, তোমার যারা হচ্ছে এটা তাহলে মনে রাখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বলছোই, মনে রাখবা যশোরের লোকদের লুঙ্গির কারণে বদ্বীপ গঠিত হয়েছে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। একটা প্রশ্ন, বাংলাদেশের চারপাশে হচ্ছে ভারত, তাহলে বাংলাদেশে কোন দিক থেকে দ্বীপের মতন মনে হয়, অথচ বলা হইতেছে বাংলাদেশ নাকি পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। এটা প্রশ্ন তোমাদের কাছে রাখলাম, দেখি উত্তরটা তোমরা করতে পারো কিনা। পারবা? স্যার আমানস্যা লুঙ্গি বাটিক লুঙ্গি সহজে খুলে না। না না খুললে তো এরকম সময় সৃষ্টি হবে না। তুমি যে এই যে আজকে যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, যশোর, চুয়াডাঙ্গা, জেলা, সাতক্ষীরা, এই যে যতগুলো জেলা বললাম, এই সবগুলা জেলায় হয়েছে কারণ না কারণ লুঙ্গি খোলার পর, মানে অর্থাৎ বদ্বীপ সৃষ্টি হয়েছে এই জেলাগুলোর উপরে। তাহলে মাগুরা বেঁচে গেছো। তা লোয়েস সমভূমি, বায়ুর দ্বারা আনা ধূলিকণা জমে সমভূমি গঠন। এটা কি উদাহরণ, মানে অর্থাৎ বাতাস, এই লোয়েস মনে রাখবা, লোয়েসটা অন্যগুলা পানি, দেখো এটা পাহাড় থেকে, দেখো পলল পাহাড় থেকে আসছে, কি লিখি, পাহাড় থেকে আসছে। প্লাবন এটা বন্যা থেকে সৃষ্ট। বদ্বীপ এটা হচ্ছে কি, নদী আটকে, নদী আটকে তারপর সৃষ্টি হয়েছে। লোয়েস সমভূমি এটা হচ্ছে সাধারণত মরুভূমি এলাকার মধ্যে অনেক বাতাস উঠেছে, বাতাস উঠে অনেক জায়গাতে বালু নিয়ে এসে সমান করে দিয়ে দিচ্ছে, এটাই হইতেছে লোয়েস সমভূমি। আর হচ্ছে হ্রদ সমভূমি, সেটা কি, এটা সমভূমি না, এটা কোনো না কোনো পুষ্কুর, পুষ্করি কিংবা সাগর ছিল, পানি শুকায় গেছে, নিচে সমান জায়গা বের হয়ে গেছে, এটা হইতেছে হ্রদ সমভূমি, অর্থাৎ শুকিয়ে যাওয়ার ফলে যে সমভূমি তৈরি হয়েছে। এরপর হচ্ছে লাভা সমভূমি। লাভা সমভূমিটা কি, এই পলল সমভূমি আর লাভা সমভূমিটা প্রায় সেম। পলল সমভূমি যেরকম পাহাড় থেকে পানি গড়ে গড়ে পাহাড়ের মাটি ধুয়ে ধুয়ে সমান হয়েছে, এরকম লাভা সমভূমি হইতেছে এরকম আগ্নেয়গিরির লাভা বের হয়ে মাটির মধ্যে এরকম জমে জমে পড়তে 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 গড়ে গিয়ে গিয়ে জায়গাটা শুকায় গেছে যখন, তখন যেমন পৃথিবীতে অনেক জায়গায় আছে লাভা বের হয়েছে, আমেরিকাতে ধর লাভা বের হয়েছে, লাভা বেরে অনেক ঘর বাড়ি সব কি করতেছে, এরকম করে একেবারে সব মনে করো বিলীন করে ফেলতেছে। এরপরে বিলীন করার পরে সেই যে লাভাগুলো সেটা শুকাবে না, শুকানোর পরে সেই জায়গাগুলো সমভূমি হয়ে যায়, এটা হইতেছে এই লাভা সমভূমি। এরপর একটা হচ্ছে হিমবাহ সমভূমি। হিমবাহ শব্দের মানে হচ্ছে বরফ, এই একই রকম পাহাড়ের মতনই, অর্থাৎ বরফ গলে গলে যে সমভূমি সৃষ্টি হয়েছে সেটা হিমবাহ সমভূমি। আর পর্বত পাদদেশীয় সমভূমি, এটা এক্সট্রা করে কোনো প্রোগ্রামে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ পর্বত শাখা আর পর্বত পাদদেশীয় প্রায় একই জিনিস, অর্থাৎ পর্বতের নিচে যে সমভূমি তাই হচ্ছে পর্বত পাদদেশীয় সমভূমি। তাহলে সমভূমিটার
আশা করি অনেক চমৎকার করে বুঝতে পেরেছো। এই বুঝাটা তোমার সামনে কাজে লাগুক সেই প্রত্যাশাই করি। এরপর আসে ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত, ক্ষয়জাত কি? ক্ষয়জাত সমভূমি অর্থাৎ প্রায় সমভূমি, পেনি প্লেন, মরু সমভূমি, হিমবাহ ক্ষয়জাত সমভূমি। না, এগুলো আর দরকার নেই, ক্ষয়জাতটা দরকার নেই তোমাদের। এই যে যেটা পড়ায় দিলাম সঞ্চয়জাত সমভূমির যে প্রকারভেদ, এর মধ্যে সবটাও দরকার নেই, লোয়েস সমভূমি ছাড়া বাকি সবটা বুঝতেও পারবা। আর প্রশ্ন আসছে যেটা লোয়েস থেকেই। তুমি তো ঢুকছো না, আমার লেট স্লো না, মানে পড়ার ফ্লোর মধ্যে ছিলাম তো। এই যে দেখো, এই যে ওয়েবসাইট আসছে, দেখছো? আবার তোমাদের দেখাই, এই যে আমাদের এখানে এই যে সাজেশন পিডিএফ এর মধ্যে যখন যাবা, ওই যে আবার, হ্যাঁ এই যে দেখছো, এই যে এরকম করে সিরিয়াল করে তোমার সমস্ত পিডিএফ যা কিছু আছে পাবা। এই দেখো আজকে যে ভূগোলের পিডিএফটা, এখানে যাও, এই যে দেখো সব অধ্যায় সাজানো আছে, প্রাকৃতিক ভূগোল, ভূগোল পত্তন, ভূমির রূপ পরিবর্তন, এই পৃথিবীর গঠনে যাও, দেখো বেসিক স্লাইড নোট অর্থাৎ নোটের পিডিএফ। তারপর হচ্ছে এমসিকিউ সিকিউর যে শীট, আমার বেসিক হয়ে গেছে, এখন আমি এখান থেকে এমসিকিউ সিকিউর করে নিব। এই যে এমসিকিউ সিকিউর শীট, আরো অনেক কিছু আছে, মূল বই, তারপর হইতেছে এই কি বলা যায় ভোট কোয়েশ্চেন, ঠিক আছে, মডেল টেস্ট, এরকম জবাব সব ধরনের পিডিএফ গুলো এখানে পাবা। আজকের পড়া মনে হয় প্রায় ওরা না শেষ না, শেষে কি বলি বাংলাদেশটা রয়ে গেছে। হ্যাঁ, তাহলে সমভূমি আলোচনা যদি শেষ হয়, এবার আসি বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে তোমাদের আর খুব বেশি কষ্ট দিব না, আর একটু পড়াবো। এই বাংলাদেশের এই অংশটুকু শেষ হলেই তোমাদের ছুটি দিতেছি, যদি তোমাদের ছুটি চাও আর কি, যদি লাগে বলো। হ্যাঁ, এবার দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি তিনটা, সেটা হচ্ছে কি? পাহাড়, হ্যাঁ একটা হচ্ছে পাহাড়, একটা হচ্ছে সোপান, আর একটা হচ্ছে সমভূমি। এই হইতেছে তিনটা। বাকি আগে পরে যেটা লেখা ওগুলো তুমি একটু পরে মনে করো, আগে তিনটা বেশি মনে করো। সেটা কি? পাহাড়, সোপান, সমভূমি, ঠিক আছে? দেখো তিনটা আর কি কি নাম? তিনটা নাম আছে, একটা নাম হচ্ছে টারশিয়ারি, একটা নাম হচ্ছে প্লাইস্টোসিন, আর একটা নাম হচ্ছে সাম্প্রতিক। এই তিনটা নাম দেওয়ার কারণ আছে, পৃথিবীর ইতিহাসের, মানে পৃথিবীতে হাজার কোটি বছরের বয়স, এই বয়সের নাম আমাদের যেমন মানুষের নাম থাকে না, শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধ, বুড়া, অশীতিপর, এরকম অনেক নাম থাকে। পৃথিবীর এরকম নাম আছে, টারশিয়ারি যুগ, জুরাসিক যুগ, ডাইনোসরের যুগ, প্লাইস্টোসিন কাল, সাম্প্রতিক কাল, এরকম কাল আছে। তো বলা হইতেছে আমাদের যে দেখো পৃথিবীতে এখনকার পাহাড় সৃষ্টি হয়, এখন আর পাহাড়টার সৃষ্টি দেখা যায় না, এটা ওই পৃথিবী বহুত আগের ঘটনা, যা ঘটার ঘটে গিয়েছে। তাহলে সেটাই হইতেছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, অর্থাৎ পৃথিবীর যে আজকে যে চট্টগ্রামের যে পাহাড়, তারপর হইতেছে এই আমাদের পাহাড় তো দুইটা জায়গায়, চট্টগ্রামে কিছু আছে, আর হইতেছে ইয়ার মধ্যে কি বলা যায় সিলেটে আছে, আর ময়মনসিংহে কিছু রয়েছে, তো সেগুলো হইতেছে ইয়া টাইপের, কি বলা যায় এটাকে, কি বলা যায় এটা, টারশিয়ারি, এটা কি ময়মনসিংহে আছে টিলা টাইপের পাহাড়, ছোট ছোট পাহাড়। আচ্ছা, ওয়েবসাইটের নাম হতেছে www.মানবিকিয়ান.com, একদম সহজ, যে মানবিকিয়ান লিখে .com লিখে সার্চ দিলে ওয়েবসাইটটা পেয়ে যাবা। বা আমাদের মডারের সাথে যোগাযোগ করলে তোমাকে একদম একটা অ্যাপসই দিয়ে দিবে, যার ফলে তুমি অ্যাপসটা ইনস্টল করলে তোমার হাতের মুঠে, তোমার মোবাইলের মধ্যে মানবিজ্ঞান থাকবে, ঠিক আছে? সেটা যোগাযোগ করো, যোগাযোগ করে ইয়াটা নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আসলে www.মানবিজ্ঞান.com, এটা কি? এটা হচ্ছে সারাদিনের সেই প্রদীপ যেটা তুমি খুঁজতেছো, যে ঘষা দিলে যেতে মানবিকের সমস্ত সমস্যার সমাধান যদি হয়ে যেত, এটাই। আচ্ছা, এখন কোন যুগ চলতেছে? এখন চলতেছে সাম্প্রতিক কাল, বুঝছো? অর্থাৎ টারশিয়ারি যুগ এটা হাজার কোটি বছর আগে হয়ে গেছে, প্লাইস্টোসিন কাল এটা প্রায় অন্তত কোটি বছর না হলে হাজার বছর আগে হয়েছে, আর সাম্প্রতিক বলতে এই তো 400-500 বছর আগে, 400-500 বছর এটাও মনে করো, এই তো 800-900 বছর আগে, এই বলতে সাম্প্রতিক কালে। তার মানে আমাদের পাহাড়টা হয়েছে অনেক আগে, সোপানটাও এটার সময় হয়েছে, কিন্তু আমাদের সমভূমিটা বন্যার ফলে হয়েছে, প্লাবন, দেখছো কি লেখা, প্লাবন সমভূমি, অর্থাৎ প্লাবনের কারণে এই
জায়গাটা একটু সমান হয়েছে আমাদের। আচ্ছা, এখন কোনটার কোন যুগ? আমাদের টার্সিয়ারি যুগের পাহাড়টা দুই ভাগে ভাগ করা যায়, সেটা একটা হচ্ছে দক্ষিণ আর হচ্ছে উত্তর। আচ্ছা, সেটাও দেখাবো। আমাদের যে সোপান গুলো আছে সেটা তিন ভাগে ভাগ করা যায়, একটা কি বরেন্দ্রভূমি, মধুপুরের গড়, আর আছে কি লালমাই পাহাড়। প্লাবন সমভূমিটাকে সারা বাংলাদেশে হইতেছে প্লাবন সমভূমি, সেটা আবার কয় ভাগে ভাগ করছে? 6 ভাগে। একটা পাদদেশের সমভূমি, গঙ্গা মেঘনা, সিলেটেরটা, ত্রিপুরার বদ্বীপ, উপকূলীয়, অনেকগুলো ভাগ করছে। তাহলে এখানে যেহেতু অনেকগুলো ভাগ করছে, যেন এখান থেকে প্রশ্ন তেমন আসে না, তেমন কি আসেই না। এখান থেকে কিছুটা প্রশ্ন আসে বরেন্দ্রভূমি আর হচ্ছে মধুপুর গড় থেকে, লালমাই পাহাড় থেকে তেমন কিছু হয় না। আর এটার আবার দুইটা, তো দুইটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু যদি দেখি, এখানে সুন্দর একটা তথ্য আছে, যদি খেয়াল করছো কিনা। বাংলাদেশের 80% জায়গায় কিন্তু সমান, এবং 12% জায়গা হইতেছে পাহাড়ি। 12% কি? 3টা জেলা, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। তিনটা জেলা। আর সোপান হচ্ছে 8%। সোপানটা কোন কোন এলাকা? সোপান হচ্ছে বগুড়া, তারপর হইতেছে টাঙ্গাইল, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, এখন কয়েকটা জেলা। এই যে দেখো সুন্দর করে আমার এখানে দেওয়া আছে যে কোনটা কি। এই যে বাংলাদেশের মানচিত্র দেখেছো। আচ্ছা, তোমাদের ঘরে মানচিত্র নাই কার কার? যাদের মানচিত্র নাই তাদের সবাইকে তালাক দিলাম। তুমি অর্থাৎ স্টুডেন্টের থেকে, মানে স্টুডেন্টের খাতা থেকে তোমার নামকে তুমি তালাক দিয়ে দাও, কারণ এটা হইতেই পারে না। মানে তুমি স্টুডেন্ট, অথচ তোমার পড়ার টেবিলের সামনে মানচিত্র নাই। তোমার এলাকার সমান ভূমিতে, হ্যাঁ সবাই একটু কমেন্ট করো তো দেখি তো, পাহাড়ি এলাকায় কে আছো? লালমাটি কি লোপান ভূমি? এর লোপান ভূমিটা আমি বুঝতে পারলাম না, জানি না লোপান বলতে তোমাদের এলাকার ভাষা না কোন জায়গার ভাষা আমি জানি না। আচ্ছা, হ্যাঁ এটা অবশ্যই হইতেই পারে না। তোমার এলাকা ঘরে যে মানচিত্র না থাকে, তোমার মানচিত্র মৌসু থাকবে, তোমার এক পাশে পৃথিবীর মানচিত্র থাকবে, এক পাশে হইতেছে। আর তুমি যদি ভূগোলের হয়ে থাকো, তোমার কাছে মানচিত্র না থাকে, তুমি যাতে ফেল করো আমি যেন দোয়া করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে হইতেছে দেখো, এই যে বাংলাদেশের পাহাড় হইতেছে এই যে জায়গা দেখছো, সিলেটের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কি বলে 3টা জায়গা। ওকে, তারপরে আসো এই দেখো এই যে জায়গাটা, এটা ময়মনসিংহে একটু জায়গায় পাহাড় আছে, এই জায়গাও কিছুটা পাহাড় আছে। এই যে জায়গাটা হয়তো দেয় নাই, কিন্তু এই জায়গাও কিছু কিছু পাহাড় আছে। এই জায়গা পুরোপুরি ভাবে না, এভাবে করে ঘুরায়। আসলে বাংলাদেশের এই জায়গায় যে পাহাড় আছে, আসলে এখানে পাহাড় নাই। মূল ঘটনা হচ্ছে এই জায়গাটাতে। মনে হয় না কি ব্যাপার, বাংলাদেশ এখানে একটু পাহাড়, ওখানে একটু পাহাড়। মানুষ যদি আঁকতে বলে সেটা তো করবোই, আঁকতে বলে না, ও আচ্ছা এটা বলে আঁকা বলার বিষয় একটু ক্লিয়ার করে রাখি, প্রতিষ্ঠা যারা আছে বলে রাখি। আঁকতে বলে বইলা দিনাজপুর, বরিশাল ঝালকাঠি, ভোলাপটিকা, বরগুনা, পিরোজপুর, বরংপুর, ঝালকাঠি, দিনাজপুর, দিনাজপুর, দিনাজপুর কি সোপান? হ্যাঁ দিনাজপুর ও সোপান, সোপানে শুরু হয়েছে দিনাজপুর থেকে। ওকে, হ্যাঁ তাহলে আকি দিনাজপুরের না। আচ্ছা আচ্ছা, এবার দেখো দেখো আসলে পাহাড় সিলেট এরকম নাই, যে পাহাড়টা এই যে এরকম, পাহাড়টা যেহেতু এরকম, এর মধ্যে এই অংশটা পড়ে গেছে ত্রিপুরায়, মানে ভারতের মধ্যে, এই অংশটা পড়ে গেছে বাংলাদেশের মধ্যে, এই জন্য এই অংশটা পাহাড়। আসলে পাহাড় তো সৃষ্টি তেমন করা হয় নাই, চট্টগ্রাম একটু পাহাড় উঠছি, সিলেট একটু পাহাড়ে উঠি, এরকম করে হয়নি। পাহাড় যখন হয়েছে এরকম করে হয়েছে, এখন কিছুটা ভারতে পড়ে গেছে, কিছুটা বাংলাদেশে পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দুইটাই প্লাস পাবা। ওকে, ফার্স্ট পেপারে প্লাস পাবা, সেকেন্ড পেপারে প্লাস পাবা। কারণ আসলে এটা সত্যি, কারণ তুমি স্টুডেন্ট, তোমার চোখের সামনে বারবার মানচিত্র চোখের সামনে পড়বে, তুমি পড়বা না, কিন্তু দেখবা, দেখতে 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 তোমার ভিতরে আশ্বস্ত হয়ে যাবে। কেউ যেন জেলা বলে, তুমি বলতে পারো এটা ওই জায়গায়, এটা ওই জেলার পাশে, এটা এখানে, এটা ওখানে, এটা দক্ষিণ, এটা উত্তর, এই পাশে ভালো, এগুলো তুমি যদি বলতে পারো, এটা তো পড়া। তুমি মানচিত্র ধরে ধরে সারাদিন কল্পনা কল্পনায় ঘুরবা, এমনি তো ঘোরার সময় পাওই না, অন্তত মাংস দেখে দেখে ঘুরো। এরপরে তার মানে এরপরে যেখানে তুমি নীল জায়গাগুলো দেখতেছো, এই জায়গাগুলি হইতেছে কি, এই জায়গা হইতেছে সোপান। সোপান মানে বুঝছো, অর্থাৎ জায়গাটা একটু ঢালু। আচ্ছা, কয়তলা ঢালু এটা আমি বলে রাখি, আমি যখন পড়ি একটা মেজার করি, তোমরা পড়ো না, এটা 4 কিলোমিটার, এটা 5 কিলোমিটার, এটা হচ্ছে 34 মিটার উঁচু। এই 34-25 দিয়ে আমি কিচ্ছু জানি যে এক পাশে পড়বো, একটাতে ভুলে যাব, মন থাকবে না। তখন আমি কি করে একটা মেজার করি, যেটা আসলে 34 বলতে কি বুঝায়, আমি কি সমান উঁচু ধরে নিব। আমাদের বিল্ডিং গুলো সাধারণত 10 মিটার করে উঁচু হয়, 10 মিটার 10 মিটার করে একটা তালা হয়। তার মানে 34 মিটার মানে হইতেছে প্রায় 3.5 তালা সমান উঁচু। তা আমি কল্পনা করে রেখেছি, বাংলাদেশের এই প্রান্ত থেকে এই প্রান্ত 3.5 তালা বিল্ডিং এর সমান উঁচু আর নিচু। দিনাজপুর থেকে শুরু হয়েছে,
আস্তে আস্তে এদিকে একটু ঢালু। এই ধরো না, এই পাশ দিয়ে ভারতের পানি আসে আস্তে আস্তে এদিকে, এইদিকে সব বঙ্গোপসাগর চলে আসে। এই যে ধৌত, এই ধুতে ধুতেই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যাক, বাংলাদেশের জেলাগুলো বোঝা যাচ্ছে না বোধহয়, তাই না? বোঝা যাচ্ছে? যাচ্ছে না। তারপরে আসো, এইবার এই যে পাহাড়, এই যে পাহাড় দেখলাম, যে বাংলাদেশের পাহাড়টা কোথায় অবস্থিত? দুইটা জায়গা অবস্থিত, এই দক্ষিণ আর পূর্ব। আচ্ছা, কেন বলতেছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব? তুমি যদি বাংলাদেশে ভাগ করো, ভাগ করলে কি পাবা? এই জায়গাটা কি? নিচেরটা কি? দক্ষিণ। এই জায়গাটা হচ্ছে পূর্ব। এই জন্য বাংলাদেশের পাহাড়টা দক্ষিণ এবং পূর্ব দিকে, এবং পাহাড়টা এই পাশে উত্তর এবং পূর্ব দিকে। আর উত্তর দিকে কিছুটা পাহাড় আছে। এই হচ্ছে বাংলাদেশের পাহাড়ের অবস্থা। 3.5 তলা, কত মিটার? 34 মিটার। বাংলাদেশের ওই সোপানগুলোর অবস্থা একদম সর্বোচ্চ উঁচু যে সোপানটা এবং সর্বোচ্চ নিচু যে সোপানটা, এর মধ্যে পার্থক্য হচ্ছে 34 মিটার। এই জন্য কি বললাম যে দিনাজপুর এই জায়গাটা থেকে এই জায়গার অবস্থানটা 3.5 তলার মতন ঢালু হইতে আস্তে আস্তে নিচের দিকে নেমেছে। অথবা অনেকগুলো জেলার উপর দিয়ে, এটা তোমার টেরও পাও না, এই জন্য সোপান যে আছে এই জন্য টের পাও না, বুঝতে পারো না। হ্যাঁ, তারপরে আসো, টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে, টারশিয়ারি যুগ হচ্ছে 70 মিলিয়ন বছর আগে। আজ থেকে 70 মিলিয়ন বছর আগেরটাকে টারশিয়ারি যুগ বলে। এরপর দেখি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কিছুটা চট্টগ্রাম। চট্টগ্রাম পুরো ফুল কিন্তু এই সোপান না, কিছুটা অংশ সোপান। তাহলে হচ্ছে এই 3টা জায়গা। জেলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। গড় উচ্চতা প্রায় 610 মিটার। সর্বোচ্চ যে উঁচু যেটা আমাদের, যেমন এভারেস্ট, হিমালয়ের যেমন সর্বোচ্চ উঁচু এভারেস্ট, আমাদের সর্বোচ্চ উঁচু হইতেছে তাজিংডং, 1231 মিটার। হ্যাঁ, প্রথম নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে যশোর। তারপরে আসো বৈশিষ্ট্য, জুম চাষ, ধান চাষ, আনারস, সবার তুলা আছে। এইগুলো একটু পড়বা। বৈশিষ্ট্য বলতে এখানে কি কি হয়, অবশ্য বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ, হয়তো পড়া আমি সময় পাচ্ছি না, কিন্তু বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ। বলে দিতেছি যে কোনটা মতো পড়তে হবে, এটা পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ। কি পড়তে হবে আমি বলি। এই যে প্রশ্নগুলো আসে, চাপালিশ, তারপর হচ্ছে গর্জন, এই গাছগুলো কোথায় হয়? এই গাছ, এরকম প্রশ্ন আসবে। কিছু কিছু গাছ দেখবা, এটা যেরকম এই পাহাড়ি এলাকায় এখানে যেরকম হয়, এই গাছগুলো আবার ইয়াতেও হয়, এই সোপান এলাকা যেটা আছে সেখানেও হয়। স্যার সুমা, আচ্ছা, নতুন কয়েকজনকে দেখতেছি, ইয়াসিন আহমেদ, আসিফ, অনেকে পরে আসতেছো। আচ্ছা, এরপর আসো দক্ষিণ পূর্ব, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। সিলেটের বিভাগে 4টা, এই 4টা বিভাগেই কিছু একটু করে পাহাড় আছে। এরপর এটা গড় উচ্চতা হচ্ছে 60 থেকে 90 মিটার। বুঝতে পারতেছো যেটা কোনো পাহাড় হইলো? কই 610 মিটার, আর এটা 60 থেকে 90 মিটার। এই জন্য সিলেট, হবিগঞ্জের, সুনামগঞ্জের পাহাড়গুলো এটা খুব বেশি উঁচু না, সামান্য উঁচু, অনেক সামান্য। এগুলো পাহাড়ও না, এটা বাইরে উঠানো যায়, দৌড় দিয়ে উঠে ফেলা যায়। গর্জন কি? গর্জনটা গাছের নাম। এখানে গর্জন, তুলা, রাবার, আনারস, তেলশুট। দেখো তোমাদের মানে এই যে ক্লাস নিচ্ছি, তারপরে কি কষ্ট, নোট টোট তৈরি করে এগুলো করা, এত কিছু কিভাবে সম্ভব? এতগুলো কষ্ট করা অনেক কম। দেখো দেখো, পাহাড়ি একটা স্টুডেন্ট, সে ওর আনারস কাটতেছে, কারণ দেখো ও ওর এলাকাতে সে আনারস কাটতেছে, সেটা আমাকে দেখানোর কি আছে? কিন্তু ওর ভালোবাসায় ও এটা ভিডিও করে রাখছে, আমাকে পাঠাইছে। তারপর হচ্ছে বলছে স্যার ঠিকানা দেন, আপনার ঠিকানা আনারস পাঠাই দিব। তো এই বিষয়গুলা অনেক মানে কি বলা যায়, খুবই ইমেজিং, বা এই জিনিসগুলো বাঁচায় রাখে। এই জিনিসগুলো, এই ভালোবাসাগুলোই সামনে কষ্ট করতে উদ্বুদ্ধ করে। এবং ওর যে আনারস কাটার যে ভিডিওটা, সেটাও অনেক চমৎকার। বলছে এইটা ভিডিও দেওয়ার কি আছে? পরে দেখলাম না, এটাও চমৎকার ভিডিও। বলছে স্যার এটা আপনি ছেড়ে দিন, ঠিক আছে, যে আপনার মানে চমৎকার ভিডিওটা আপনার ভালো লাগবে। তো হ্যাঁ, ভালো লাগছে আসলে, এগুলো মানে এখানে আনারসগুলো দেখতে ভালো লাগে। আচ্ছা, তারপরে দেখি। হ্যাঁ, তাহলে পার্থক্যটা বুঝতে পেরেছো। এবার আরেকটা বলি, আরেকটা পাহাড় আছে, সেটা হচ্ছে উত্তর অঞ্চলের পাহাড়, ঠিক আছে? উত্তর অঞ্চল হচ্ছে ময়মনসিংহ এর পাহাড়। সেটার উচ্চতা কত? সেটার উচ্চতা হচ্ছে গড় উচ্চতা 30 মিটার। এই 30 মিটার গড় উচ্চতা বালুর ঢিবি হয়, ঠিক আছে? বালুর ঢিবি, বালুর ঢিবি দেখছো? অনেকে দেখো না, বাচ্চারা ছোটকালে বালুর ঢিবির উপরে লাফালাফি করতো। আসলে এত ছোট মনে করো না, 30 মিটার, প্রায় প্রায় 3 তলা বিল্ডিং এর সমান। এই 60 থেকে 90 মিটার মানে 6 তলা থেকে 90, সরি 9 তলা বিল্ডিং এর সমান।
সেটাও কম না। ভূগোল, পরিণীতি, সমাজবিজ্ঞান, কৃষি। আচ্ছা তাহলে বলি ভূগোল ক্লাস নিয়মিত হবে, পরিণীতির ক্লাস হতো তোমাদের পরিণীতি স্যার আবরার স্যার নিবে, আমরা নিব, আর অনেকেই নিবে। সমাজ বিজ্ঞানের যে স্যার আছে সেই স্যার তোমাদের একেবারে নিয়মিত ক্লাস নিবে। সমাজ বিজ্ঞানের স্যারের কিন্তু তোমাদের ক্লাস রেকর্ডেড ক্লাস কমপ্লিট করে রেখে দিয়েছে, সেগুলো কোর্স হিসেবে যদি কিনতে চাও কিনতে পারবা। যদি 26 তাহলে হয়তো 26 ফুল কোর্সই কিনবা। গ্রুপ নে মানবিজ্ঞান, যেখানে আমরা পোস্ট করতে পারবো। হ্যাঁ জুবাইর, আমাদের গ্রুপ আছে মানবিজ্ঞান অফিসিয়াল গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা পোস্ট করো। তোমাদের পোস্টের আমরা খুবই আগ্রহী, তোমরা যাতে সেখানে পোস্ট করো, তাহলে আমাদের এঙ্গেজিংটা বা অংশগ্রহণটা আরো সহজ হয়ে যায়। আমরা চাই তোমরা সেখানে পোস্ট করো, এবং নিয়মিত যদি এখানে পোস্ট করো আমি সবসময় সেখানে সমাধান দিব। আমার যেমন হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ রয়েছে, সেখানে যেমন তোমাদের এরকম কি করি সমস্যাগুলো সমাধান দিই, সেখানে এরকম বিভিন্ন দিন পোস্ট করবা, তুমি হোমওয়ার্ক পোস্ট করবা, নোট পোস্ট করবা, ঠিক আছে? করলে আমরা তোমাদের আরো অনেক সহায়তা করতে মানে সহজ হয়ে যাবে আর কি। তাহলে কি আসছে, প্রচুর বৃষ্টিপাত, চা উৎপাদন, বাঁশ ও বেত, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, চুনাপাথর, কয়লা ইত্যাদি। তারপরে আসি সোপান সমূহ। আচ্ছা সোপান সমূহতে যাই, সোপান দিকে যদি যাই, হ্যাঁ সোপানটার মধ্যে একটু এলোমেলো, খুব কঠিন। তারপর দেখি, দেখো সোপান থেকে একটা প্রশ্ন আসে যে সোপানের মাটি কি কালার। সোপানের মাটি হচ্ছে হলুদ ও লালচে, এটা একটু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা তোমাদের গ্রুপটা গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতেছি। আলোচনাটা কন্টিনিউ করি। আমরা মূলত হচ্ছে ফরাসির যুদ্ধের মাঝে। হ্যাঁ ঠিক আছে, পোস্ট করে দিবা। আজকের পুরো ক্লাসের মধ্যে তোমার যদি কোনো ভালো লাগা কোনো অংশ থাকে, সেই অংশগুলো কাটিং করে ছেড়ে দিও, ঠিক আছে? এই গ্রুপে দিয়ে দিও। আচ্ছা তার মানে এবারে দেখি যে এরপর ছোট নদী, ধান, পাট, ভুট্টা, আছে গজারি ইত্যাদি অনেক কিছু। এটা কোথায়? নওগাঁ, রাজশাহী, বরগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর। এই অঞ্চলের এলাকা স্টুডেন্ট যারা আছো তারা একটু কমেন্ট করো যে হ্যাঁ আমার জেলা স্যার এইটা, আমার জেলা স্যার ওইটা, বলো। তারপরে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, এটা হচ্ছে মধুপুর গড় আর ভাওয়ালের গড়। কুমিল্লা শহর থেকে 5-8 কিলোমিটার পশ্চিমে সীমিত পরিসরে কি পাহাড়, সেটা লালমাই পাহাড়। এইটা যে সুন্দর করে শখ দেওয়া, তুমি তোমার বইয়ে দেখো এত সুন্দর করে শখ দেওয়া তোমার বইয়ের মধ্যেও নাই। এই পুরো পড়াটা নিয়ে এত এত পেঁচাল, এত এত কথা বলেছে বইটার মধ্যে, কিন্তু তুমি একটা শখ করে দিলে কিন্তু পড়াটা একেবারে পানির মতন ইজি হয়ে যায়, মাথার মধ্যে ঢুকে যায়, সেটা তোমাদের বইয়ের মধ্যে নাই, ঠিক আছে? আচ্ছা তার মানে এখানে তাহলে আমরা পেয়ে গেলাম যে সোপানটা কতটুকু উচ্চ, তো মাত্র 6 থেকে 12 মিটার পর্যন্ত, সামান্য উঁচু আর কি। হুম আচ্ছা এখানেও দেখো কি গজারি, শাল, কাঁঠাল, পেয়ারা, আনারস, সবজি। এই কাঁঠালটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে যে কাঁঠাল, এই একটা এলাকা যেখানে কাঁঠাল জন্মে, বলতো এলাকাটা কি হবে? তালসারি যুগের পাহাড়, সমভূমি, নাকি কি মধুপুর বা ভাওয়ালের গড়? দেখবা এই যে ভাওয়ালের গড় কোথায়? গাজীপুর। এই জন্য টাঙ্গাইল আর গাজীপুর কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত। দাওয়াত দিবে স্যার? কোথায় দাওয়াত দিব? হ্যাঁ দিব না ইনশাল্লাহ। আর তোমাদের এই তো পড়াচ্ছি, তোমাদের কলেজের সামনে যদি কেউ কমন থাকে, 25 স্টুডেন্ট যদি হও, আসবো তোমাদের কলেজের সামনে আসবো। আমাদের এই তো বছর হয়তো শুরু, কিন্তু তারপরে তোমাদের কলেজের সামনেও এসে দেখা করব, যোগাযোগ করব। কারণ মানবিক জ্ঞানদের সবচেয়ে আপন জায়গা হতে পারে মানবিক জ্ঞান, ঠিক না? এরপর আসি প্লাবন সমভূমি। প্লাবন সমভূমিটা আর তেমন বলার কিছু নেই, এখান থেকে খুব বেশি প্রশ্ন হয়, কারণ সারা বাংলাদেশে প্লাবন সমভূমি। ওকে। এখানে একটা প্রশ্ন হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় হাওরের নাম কি? বলতো, বলতে পারো? বাংলাদেশের সবচেয়ে বড় হাওরের নাম হচ্ছে হাকালুকি। এই একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই জন্য দাগ দিলাম। এছাড়া এখানে আর আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমন কিছু দেখতেছি না। শেষ। ওকে, তাহলে পিডিএফ নোটের জন্য তোমরা এখানে নাম্বার আছে, সেই নাম্বারটা সেভ করে রাখো। আমি সাভার আইবেন নাকি, সাভার না মনে, ঢাকার বাইরে এবার যেতে পারবো না, ঢাকার বাইরে হয়তো যেতে আরো সময় লাগবে।
ঢাকার বাইরে অনেক স্টুডেন্ট দাওয়াত দিয়ে রেখেছে। আহ, কি বলে, আমরা ইনশাল্লাহ ইচ্ছা আছে ডে বাই ডে আমাদের সেখানে যেতে হবে, যাব একদিন, আমাদের সেখানে যেতে হবে, যাওয়ার কথা। আচ্ছা, নাম্বার সেভ করে রাখো। তাহলে এখন দেখো, এটা পড়ে আমি তোমাদের যেটা পড়াতে চেয়েছিলাম, এটা মনে হয় তোমাদের পড়ার মুড নাই বা শক্তি নাই, সেটা হচ্ছে এই যে পিডিএফটা, ঠিক আছে? কিংবা আমাদের পিডিএফ এর মধ্যে আমরা ঢুকে দেখি, এই যে তোমাদের যে পিডিএফ বললাম না, পিডিএফ এর যে ফোল্ডার, এই ফোল্ডার আমার দেখছো, ধরো যে স্লাইড, এই যে যেটা এখন যেটা পড়াইলাম, এই পিডিএফটা তুমি চাচ্ছ বা চাও, সেটা এখানে পাবা। হ্যাঁ, এই যে ওপেন হচ্ছে। বড় স্লাইড, এর মধ্যে লোডিং নিতেছে। ও, আরো পড়াবো? ও, 25-এর যারা আছো তারা তো বলবে পড়াইতে, ঠিক আছে, দেখি আর কয়জন বলো পড়াইতে, তাহলে আমি পড়াবো। না তো সে 8টা থেকে শুরু করেছি, প্রায় 10টার কাছাকাছি বাজে। পড়াতে আসলে সমস্যা হয় না, যদি অনেকেই থাকতা তাহলে পড়াতেই আমার ইচ্ছা ছিল, যেরকম 20+ এমসিকিউ পড়া, ঠিক আছে, 20টা এমসিকিউ পড়াবো। আচ্ছা, এখানে একটু নেটে মানে একটু লেট করতেছে, এখানে নেটটা হয়তো স্লো। আচ্ছা, ঠিক আছে, আমাদের কাছে আছে, আমি সেখান থেকে পড়ি পিডিএফ। এই যে তোমরা উত্তর দিবা, এখানে পিডিএফ এর মধ্যে এখানেও কি নোটের মধ্যে সব সাজানো আছে, কোন টপিকের মধ্যে কোন টপিক আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে কোনটা থেকে এমসিকিউ, কোনটাতে সৃজনশীল, কেমন কি প্রশ্ন হয় বা আসে। আচ্ছা, কোন টপিকটা পড়াবো? 3টা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক বলো, সেই টপিকটাই শেষ করে দিবি। একটাই পড়াবো, দরকার হলে একটাই শেষ করাই দিই, 20টা 25টা কথা না, একটা টপিক শেষ করাই দিব। এই তো আসছে। হুম, দেখছো এখানে দেওয়াই, এমসিকিউর জন্য সবগুলো গুরুত্বপূর্ণ, প্রথম একটু কম, সৃজনশীলের জন্য প্রথমটা কোনো গুরুত্ব নাই বললেই চলে, বাকিগুলো কম বেশি আছে। আমরা এখন এই যে এই জায়গাটায় বলো, প্রশ্ন করো, এটাই পড়াবো। পৃথিবীর ভূত্বক যেহেতু একটু কম গুরুত্বপূর্ণ, সুতরাং এটা প্রশ্ন বেশি না, মাত্র 15টা আছে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই 15টাই পড়াই। আরেকদিন যদি তোমরা আসো, একটা কাজ করতে পারো, আমাদের ভূগোলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যারা আসো, সে যদি থাকো তাহলে আসো, না হলে নাম্বার গুলো যোগাযোগ করে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, বা আমার নাম্বার যদি থাকে সেই নাম্বার দিয়ে বললো, আমি তোমার সেই গ্রুপে যুক্ত করে দিব। সেই গ্রুপে তোমরা স্টুডেন্ট সংখ্যা বাড়াও, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এখানে যুক্ত করো, এরপর সবাই মিলে ক্লাস চাও, আমরা ক্লাস দিতে প্রস্তুত। কারণ স্টুডিও একেবারে আমার ঘরের মধ্যে, তোমাদের আনলিমিটেড সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থা করেছিলাম, এই সময়টার জন্যই। অনেক আগে থেকে প্রিপারেশন নিয়ে এই তোমাদের পরীক্ষার আগেই আমরা গুজগাছ করতেছিলাম, কিন্তু এখন তোমাদের উপস্থিতিটা খুব আশাব্যঞ্জক না, ঠিক আছে? আরো উপস্থিতির কামনা করি। হ্যাঁ, এবার আসো, এই প্রশ্নগুলো উত্তর দাও। ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত? ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত বলতো? এটা হইতেছে ভূত্বক নামে পরিচিত।
ভূত্বক নামে পরিচিত। শিয়াল স্তর কোনটি? কোনটা শিয়াল স্তর? শিয়াল সিলিকন এবং অ্যালুমিনিয়াম কোনটা? কেন্দ্র, গুরু, অশ্বমণ্ডল নাকি বায়ুমণ্ডল? এখানে বায়ুমণ্ডল যে হবে না এটা আমরা বুঝতে পারতেছি। একের খ, একের বি দিয়েছো, হ্যাঁ হয়েছে। ও ফারহাত আলা আসো, মাশাআল্লাহ। এরপরে রাশেদুল ইসলাম ক, রাশেদ ক, খ দিলে পরে মাশরাফি খ দিছো না, খ দিয়ে কি বুঝবো? একের খ যে ওদের মতন দাও, ফারহাদের মতন বা ওরা যা ওদের মতন দাও, কতর কত সেটা সেভাবে দাও। দুইয়ের গ, হ্যাঁ না দুইয়ের গ, হ্যাঁ সরি দুইয়ের গ, অশ্বমণ্ডল। শিয়াল তো অশ্বমণ্ডলে অবস্থিত। অশ্বমণ্ডল হচ্ছে পাথমণ্ডল বা পৃথিবীর উপরিভাগ। অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলে? দেখছো, এরকম বিচ্ছেদকারী তল হচ্ছে চারটা: কনরাড, উইচার্ড, মোহ আর গুটেনবার্গ। উইচার্ড থেকে অনেক প্রশ্ন হয় না, কনরাড, মোহ, গুটেনবার্গ তিনটে জানতে হয়। এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তা তিনের উত্তর কি হবে? তোমাদের উত্তর পাওয়ার পরে আমি উত্তর দিব, অথবা অন্তত বলা পারি না, দুইটা একটা তারপরে বলবো। সঠিক হলে সঠিক হবে, না হলে ভুল হলে ভুল হবে। আমার সাথেই প্র্যাকটিস করে ফেলো। তিনের ক, না ভুল হয়েছে, কনরাড না। এটা তো আমি পড়ানোর সময় পড়ালাম, সেটা হচ্ছে মোহ বিযুক্তি, মোহ বিযুক্তি। ঠিক আছে, তারপরে আসো সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ কোনটা? সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ হচ্ছে পৃথিবী। সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ পৃথিবী। সমুদ্র তলদেশের ভূত্বক কোন শিলায় গঠিত? সমুদ্র তলদেশের ভূত্বক কোন শিলায় গঠিত? ব্যাসল্ট, নিকেল, গ্রাফাইট, গ্রানাইট। এটা আমি দেখো বারবার বলেছিলাম যে দেখো এখান থেকে প্রশ্ন আসলে একটা জায়গায় প্রশ্ন আসে, সেটা কি? সেটা দেখো প্রশ্ন চলে এসেছে, এখন দায়িত্ব হচ্ছে তোমাদের পারা, দেখো পারো কিনা। সমুদ্র তলদেশের ভূত্বক কোন শিলায় গঠিত? পাঁচের এ, ইয়েস, উত্তর সঠিক হয়েছে, ব্যাসল্ট। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি? কেন্দ্রমণ্ডল, যেহেতু কেন্দ্রমণ্ডল তার মানে কেন্দ্র সবচেয়ে ভারী পদার্থ থাকে। সবচেয়ে যদি ভারী পদার্থ থাকে তাহলে সেটা কোন মণ্ডল হবে? বলো তো, বিবেচনা বসত বলো, কোন মণ্ডল? সেটা অবশ্যই লোহা থাকবে। লোহা যদি থাকে তার মানে আর কিছু দেখো না, বাকিগুলো কিন্তু আমি জানি না জানি। লোহা নাই, দিলাম কাইটা, সুতরাং উত্তর হচ্ছে ক। হ্যাঁ ব্যাসল্ট। এরকম বোর্ডে লেখো না মাশরাফি, মূলত পাঁচের এক লেখো সেভাবে করে লেখো। 7, নিচের কোন স্তরটি তরল? এখানে কিন্তু এটা কনফিউশনাল প্রশ্ন দিছে, কোন স্থানটি তরল? উত্তর দেখাবো না, হ্যাঁ বলো কোন স্থানটি তরল? প্রথমে হইতেছে গুরুমণ্ডল তরল না, এটাও তরল না। কেন্দ্রমণ্ডলের যে কোনো একটা তরল, কোনটা? হয় বহিস্থ কেন্দ্রমণ্ডল অথবা একদম অন্ত কেন্দ্রমণ্ডল, কোনটা তরল? হ্যাঁ, আচ্ছা, না, বহিস্থ কেন্দ্রমণ্ডল। পৃথিবীর উপর এই অংশটুক তরল, একদম যে কেন্দ্র সেই কেন্দ্রটা আবার শক্ত। ঠিক আছে, কেন্দ্রের আগের যে ভাগটা সেটা কি? বহিস্থ কেন্দ্রমণ্ডল, সেটা তরল। আচ্ছা, তার মানে 7 ডি দিছো, ভুল করে হয়ে গেছে, 7 হবে সি, বহিস্থ কেন্দ্রমণ্ডল। আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই বলো। তরঙ্গ গতিবেগের উপর নির্ভর করে ভূত্বকের শিলাস্তরকে কয় ভাগে ভাগ করা যায়? তরঙ্গ গতিবেগের উপর নির্ভর করে ভূত্বকের শিলাস্তরকে কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে? 8 উত্তর সুমনা। তরঙ্গ গতিবেগ নির্ভর করে ভূত্বকের শিলাস্তরকে কয় ভাগে ভাগ করা যায়? 8। 8-এর 3, অশ্বমণ্ডল, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল। আচ্ছা, আবারও বলতেছি,
তোমাদের আর সামর্থ্য না হোক হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে তোমার পরিচিত যাদের সবাইকে যুক্ত করে ফেলো, যুক্ত করে সেই ক্লাসের মধ্যে সবাইকে বলো একসাথে করে ক্লাস চাইতে। ক্লাস চাইলে আমরা কি করবো, ক্লাস নিয়ে হাজির হবো। 8 পারি না, হ্যাঁ 3 ভাগ, 8 তো সহজ তো ছিল, পারার কথা ছিল। শিলাস্তকে কয় ভাগে ভাগ করা, 3 ভাগে। অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ওজন স্তরের শতকরা কত ভাগ? দেখছো আমি এখানে 19টা চিহ্ন দিইনি, কারণ এগুলো ফালতু প্রশ্ন, এই প্রশ্নগুলো গুরুত্ব নাই। তারপরও দেখো তুমি পারবা কিনা। দেখো নিশ্চয়ই অশ্বমণ্ডল, কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডল তিনটাকে 3 ভাগ করলে, পুরো পৃথিবী 100 যদি করো 3 ভাগ করলে কয় ভাগ হওয়া উচিত? এই দিকে লজিকে তুমি খাটাতে পারো নিশ্চয়ই। তাহলে এটা হবে না, এটা হবে না, এইটার এটা হতে পারে কাছাকাছি, তারপর এটা হবে না, উত্তর হচ্ছে এইটা। দেখছো প্রশ্নটা নিশ্চয়ই কোনো ইজি একটা মেথড আছে দেখেই এই প্রশ্নটা করা হয়েছে। প্রশ্নটা মনে রাখার সিস্টেমটা কেমন, যে পৃথিবীর 3টা ভাগ, পুরো পৃথিবীর 3 ভাগ দিলে একটা ভাগ সেরকম। যেমন অশ্বমণ্ডল, বলতো অশ্বমণ্ডল মাত্র 8 কিলোমিটার, এত পাতলা, এটা 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ এটা 3 ভাগের 1 ভাগ, কারণ এটা বাইরের অংশ হওয়ার কারণে বিস্তৃত জায়গা, এই পুরোটা মিলেলে যত ভাগ, ভিতরের অংশটুক আর একটু কম জায়গা, পুরোটা মিলে যত ভাগ, মাঝখানের অংশটুক আরো কম জায়গা, আরো বেশি জায়গা, কিন্তু জায়গা কম দেখে মিলেলে পর তত ভাগ। এই জন্য পুরো 3 ভাগ। স্যার 8-এর এস পি এর টা তরঙ্গ হবে না স্যার। 8-এর এসপি সিভি ভিসিকের 2টা তরঙ্গ। আচ্ছা আমি তাহলে শিওর না, হতে পারে, ঠিক আছে 8-এ আমার ভুল হলেও হতেও পারে, এটা আমি শিওর না। আমার মনে হয় সেটাই ফারাকটাই সঠিক হতে পারে, কারণ দেখো বলছে তরঙ্গ গতিবেগ নির্ভর করে ভূত্বকের শিলা স্তরে কয় ভাগ করছে। এটা পৃথিবীর স্তর না, শিলা স্তরে কয় ভাগ, সেই হিসাবে অর্থাৎ যদি হয় তাহলে দিয়ে দিলাম ওইটা। আমি তাহলে এটা শিওর না, তোমারটাই সঠিক। এবার 10, ভূত্বকের গড় গভীরতা কত? গড়, এই দেখো প্রশ্ন এটা আবার চলে আসছে, গড় গভীরতা। আমরা জানি ভূত্বকের সর্বোচ্চ গভীরতা হচ্ছে 40 কিলোমিটার, সর্বনিম্ন হইতেছে 5 কিলোমিটার, সমুদ্র পৃষ্ঠের দিকে 35 কিলোমিটার। কিন্তু যদি সর্বোচ্চ 40 হয়, মহাদেশীয় এবং হইতেছে মহাসাগরীয়, 2টা মিলে গড় হয় 20 কিলোমিটার। অর্থাৎ 40-কে 2 দিয়ে ভাগ দিলে 20 হয়, তাহলে 10-এর উত্তর খ, 20 কিলোমিটার। হ্যাঁ ইয়েস হয়েছে। ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? এই দেখো 17 কিলোমিটার। এবারটা লক্ষ্য করো, এটা 22 সালে আসছে, এটা 17 সালে আসছে। তোমাদের বই দেখবা অক্ষরপত্রের মধ্যে দেওয়া আছে 20 কিলোমিটার, আর এছাড়া অন্যান্য যে বইগুলো সেটার মধ্যে আছে 17 কিলোমিটার। ঠিক আছে, তার মানে কোনটা সঠিক? দেখছো দুইটা কিন্তু এই যে নোটগুলো এমনি এমনি হয়নি, অনেক স্টাডি করে বানিয়েছে। দেখো এই 2টা প্রশ্ন তোমাদের অন্য কোনো বইয়ের মধ্যে 2 জায়গায় আছে। আমি এটা ইচ্ছা করে 2টা জায়গায় এনেছি, তুমি নিজের চোখে দেখতে পারো যে ভোট প্রশ্ন যে সবটা একরকম হবে এমন না, কনফিউশনাল থাকবেই। কারণ এটা উত্তর সঠিক করতে না, সঠিক কোনটা 20 কিলোমিটার তুমি গুনে দেখছো, 100 কিলোমিটার তুমি গুনে দেখছো, এগুলোটা আপেক্ষিক বিষয়, কম আর বেশি হতেই পারে। এর মধ্যে কোনটা সর্বোচ্চ? দেখো তুমি শিখছো 20 কিলোমিটার, এখন বলো 7, 27, 37, এই 20-এর কাছাকাছি সর্বোচ্চ কাছাকাছি কে আছে? 17 আছে। সুতরাং মারামারি করলে মারামারি, আর বুঝলে বা বুঝাইতে পারলে বা হলেই তাইলেই সহজ। ভূত্বক গঠনকারী উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণ কত? উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণ কত? এটাও একটা ফালতু প্রশ্ন, জানি না আমি। আচ্ছা 12-এর উত্তর দেখো তো, 12-এর উত্তর 3 গ। আচ্ছা তাইলে এটা হবে 27। তারপরে 13, পৃথিবী কেন্দ্রের উত্তাপ কত ডিগ্রি সেন্টিগ্রেড? এটা হচ্ছে সবচেয়ে বেশি, এই যে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝছো, পৃথিবীর আগুনের থেকে প্রায় 6000 গুণ বেশি, অনেক কঠিন আগুন, মানে অনেক কঠিন লাভা। ওকে, ওটা দিয়ে একটা ডিম ভাজা খাইতে পারলে মজা হইতো, বা চা বানায় খাইতে পারলে। হ্যাঁ, যারা অনেক গরম চা খাইতে চায় তারা পৃথিবীর মাঝখানে গিয়ে 6000 সেন্টিগ্রেডে দিয়ে চা বানায় নিয়ে আসবা। 12। 13, মোহভিসিক বিযুক্তি রেখা কখন আবিষ্কৃত হয়? কখন আবিষ্কৃত? আচ্ছা কখন আবিষ্কৃত হয় এটা আমার জানা কি হবে? আসলে কখন আবিষ্কৃত হয় এটা আমি মনে রাখছি একটা সিস্টেমে, টেকনিক করে। ওই টেকনিক যারা 25 স্টুডেন্ট আসছো, কদিনে পরে তো তোমরা কি করবা, বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবা, বাংলা ক্লাস করবা, বাংলার প্রথম ক্লাসে তুমি জানতে পারবা এই একটা তথ্য। সেটা হচ্ছে 1919-এ আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী, তিনি চর্যাপদ
চর্যাপদ আবিষ্কার করেন। তার মানে আমাদের বাংলা সাহিত্যের চর্যাপদ একমাত্র সাহিত্য উপাদান চর্যাপদ আবিষ্কার হয় 1909, আর মৌরবিসিক তার বিযুক্তি রেখা আবিষ্কার করে 1909। বাস এই দুইটা তথ্য দিয়ে এক তথ্য মনে রাখতে পারবা। গুরুমণ্ডলের পুরুত্ব কত? গুরুমণ্ডলের পুরুত্ব এটাও হবে না, এটাও হবে না, হচ্ছে এইটা 2885, 2880, 3486 হইতেছে কেন্দ্রমণ্ডলের পুরুত্ব। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক। এইভাবে করে আমাদের এই নোটটা দেখো, এই নোটটার মধ্যে এমসিকিউ শুধু এমনি নাই, এমসিকিউটা এই শুধুমাত্র ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের যে এমসিকিউ গুলো সেগুলো এক টপিক, পৃথিবী ভূমির অবস্থান কাঠামোর যে এমসিকিউ গুলো সেগুলো একটা, তারপরে আবার এই বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, যার কারণে এখন টপিক পড়লে একটা পড়লে আর একটা পরে এমনিতে হয়ে যায়, একটা বুঝলে একটা বুঝা এমনিতে হয়ে যায়, এবং এখানে কোনো রিপিট কোয়েশ্চেন নাই, একদম বাছাই করা কোয়েশ্চেন যে কয়েকটা পড়লে ওইটার সাথে ওইটা আনুষঙ্গিক আরো যে পড়াগুলো আছে সবগুলো পড়া হয়ে যায়। দ্বিতীয় আচ্ছা, শুধুমাত্র এমসিকিউ এরকম না, জ্ঞানমূলক যা কিছু আছে সেটা এরকম টপিক ভাগ করা। তারপর আছে অনুধাবন, এটাও একই অবস্থা, টপিক করে ভাগ করা। অনুধাবন শেষে আছে হচ্ছে সৃজনশীল, সেই সৃজনশীলের মধ্যে আমরা দেখিয়েছি এই প্রথমটা, তারপর হচ্ছে দ্বিতীয়, তৃতীয় কোনটা, এটা টপিক ভাগ করা। এবং এই কটা এমসিকিউ পড়লেই এটা শুধু 25, 26, 27 আরো যা যা আছে সবটা দেখো। এটা আবার বলবো না সাজেশন, এরকম কিছু না। সাজেশন বলে আবার কি? সাজেশন বলে কিছু হয় না, মূল বিষয় যেটা হয় সেইটা হইতেছে স্যার এমন কিছু সৃজনশীল বলেন যেটা পড়লে ঘুরে ফিরে সবগুলো পড়া কভারাইজ হয়ে যায়, যেই কটা সৃজনশীলের মধ্যে সবগুলো সৃজনশীল চলে আসছে, এটা বলতে সাজেশন। আমরা সেই কাজটাই করছি। ভৌত পৃথিবীর অভ্যন্তরীণ সম্পর্কে দুইটা সৃজনশীল দিয়েছি, এই দুইটা পড়লে তোমার সবটাই কভার হবে। পৃথিবী ভূমি অবস্থানের থেকে 4টা সৃজনশীল, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য থেকে 6টা সৃজনশীল শেষ, না সরি এটা থেকে 5টা সৃজনশীল। ওকে, আলোচনা শেষ। তাহলে যদি তোমাদের আবার ডিমান্ড পাই, আবার রিকোয়েস্ট পাই, তাহলে এই অংশ পূর্ণাঙ্গ করার জন্য হয়তো একটা ক্লাস নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই। একটা হইতেছে তোমরা শুধুমাত্র আমাদের যে পিডিএফ যে অংশটা রয়েছে 90 টাকা দাম, এই সমস্ত পিডিএফ গুলো এটা তোমরা ক্রয় করে ফেলে তোমরা কিনে ফেলো, এখনই যদি কেউ পারো এখনই কিনে ফেলতে পারো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।